এখন থেকে শুনতে পাবেন সবাই, আপনাদের সাউন্ডগুলো এখন থেকে রেকর্ড হবে। তো যাই হোক, আপনারা যারা এর আগের দিন ভাইবা দেন নাই তারা অনেক কিছু হয়তো বা মিস করে গেছেন। স্পেশালি ভাইবা দেওয়ার যে একটা ভয়, সেটা যারা দিয়েছেন হয়তো তাদের কিছুটা হলেও কমছে, এবং কিছুটা হলেও সেখান থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন। তবে তারপরেও আবার আপনাদেরকে একটু রিমাইন্ড দিয়ে রাখি যে মনে রাখবেন, ভাইবা সবসময় আমি যে সিকোয়েন্সে নিছি সবসময় এই সিকোয়েন্সে হবে না। ভাইবা এক একজন টিচার এক একভাবে ভাইবা নিয়ে থাকে, ঠিক আছে? গোপীনাথ, একটু মাইকটা মিউট করো। ভাইবার প্যাটার্ন বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। আপনাদেরকে কখনো শুরু করতে পারে টিপিক্যাল কোয়েশ্চেন দিয়ে, কখনো আপনাকে এটিপিক্যাল কোয়েশ্চেন দিয়ে শুরু করতে পারে। তো যদিও ফার্স্ট ভাইবা আপনাদেরকে মানে আগের ক্লাসে ফার্স্ট ভাইবা নিয়েছি, এই কারণে আমি অত বেশি জটিল করে আপনাদেরকে ভাইবা প্রেজেন্ট করার চেষ্টা করিনি। হয়তোবা আপনারা আপনাদের কলেজের ক্লাস শুরু হওয়ার আগেই আমার এখানে যতগুলো ভাইবা আপনারা ফেস করবেন, আশা করি এটার মধ্যে আপনারা বুঝে যাবেন যে আসলে ভাইবাটা কীভাবে হয় বা কেমন হতে পারে, বা যে কোনো একটা টপিক সম্পর্কে যে কোনোভাবে ভাইবা হওয়ার পসিবিলিটি থাকে। তো সেটা আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। তো আমি আস্তে আস্তে আপনাদের ভাইবার মানে ওয়েটা একটু মানে ইজি থেকে হার্ডের দিকে আস্তে আস্তে যাব। তো সবাই চেষ্টা করবেন ভাইবাতে জয়েন করার, এবং কখনো ভাইবা মিস না দেওয়ার চেষ্টা করবেন আর কি। আপনাদের পড়া হোক বা না হোক, আপনারা যদি মানে লাইভে থেকে 2 ঘন্টা ভাইবা শোনেন বা ভাইবার কোয়েশ্চেনগুলো দেখেন, মানে আমি কীভাবে ভাইবা নিচ্ছি এটা যদি দেখেন, এতেও দেখা যাবে আপনারা অনেক কিছু রিয়েলাইজ করতে পারবেন। এতে হবে কি, আপনারা রিয়েল টাইম যখন আপনাদের কলেজে পরীক্ষা দিবেন তখন একটা ভালো একটা বুস্ট পাবেন এখান থেকে, ঠিক আছে? তো কেউ আপনার পড়া হয় না, আপনি অনেকে থাকবে যে দেখা যাবে যে মানে এই কোর্সগুলোতে বিভিন্নজন বিভিন্ন সময় এনরোল করে। তো দেখা যায় যে অনেক সময় অনেকের পড়া থাকে না, আবার অনেকে পড়ে কিন্তু হয়তো ব্যস্ত কারণে পড়া থাকে না। তো আপনারা চেষ্টা করবেন লাইভে জয়েন করার এবং কোশ্চেনগুলো শোনার। আপনি ভাইবা দেন বা না দেন, জয়েন করে অন্তত অন্যদের কোশ্চেন শোনেন এবং কীভাবে কোশ্চেনের অ্যান্সার করতে হয় সেই জিনিসগুলো একটু শিখে নেন। এটাতে অনেক উপকার আসবে আপনাদের। তো যাই হোক, আজকে আমরা টিপিক্যাল রিপস দিয়ে শুরু করব। তো আমরা ফার্স্ট টিপ আলোচনা করছি, ফার্স্ট টিপ পড়ছি, আপনারাও পড়ছেন। তো ফার্স্ট টিপ যদি বুঝে থাকেন তাহলে এটা পড়তে আরেকটু সুবিধা হবে, কিন্তু এটা একটু ডিফারেন্ট কারণ এটা টিপিক্যাল। ফার্স্ট টিপ যেহেতু আমরা প্রথমে টিপিক্যাল দিয়ে শুরু করছি, সো ওটা একটু টিপিক্যাল। এখন নর্মালি আপনাদের টিপিক্যাল দিয়ে শুরু করে কলেজে, বাট আমি টিপিক্যাল দিয়ে শুরু করছি, তার পিছনে একটা রিজন আছে। কারণ এটিপিক্যাল রিপসের জিনিসপত্রগুলো কম ছিল। ফার্স্ট রিপে যতটুকু লাগে একটা রিপস থেকে, তার থেকে কিছু ইনফরমেশন ওখানে কম। ওই যে আগেই বলছি নামের মধ্যে এটিপিক্যাল আছে, যার কারণে এটিপিক্যাল রিপস হয়। ওখানে মাসেল অ্যাটাচমেন্ট কম ছিল, প্রেজেন্টিং পার্টস ওইগুলো কম ছিল, এবং সারফেসগুলোর ক্ষেত্রেও দেখা যেত যে একটা সারফেসের মধ্যেই সব কিছু ছিল। তো ওইটা একটু তুলনামূলক টিপিক্যালের থেকে ওইটার ইনফরমেশান কম এবং এটা একটু সহজ। তো যার কারণে আমি টিপিক্যাল দিয়ে শুরু করছিলাম। এনিওয়ে আপনাদের কলেজে হয়তো বা টিপিক্যাল দিয়ে শুরু করতে পারে। তো যাই হোক, আমরা টিপিক্যাল দিতে চলে আসি। টিপিক্যাল রিপসগুলো হলো 3rd থেকে 9 রিপস। এখন প্রশ্ন আসতে পারে, আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই তাহলে সেকেন্ড রিপ কী হলো? সেকেন্ড রিপও এটিপিক্যাল রিপ। ওকে, ফার্স্ট রিপ, সেকেন্ড রিপ, 10th রিপ, 11th রিপ, 12th রিপ, এরা সবাই এটিপিক্যাল রিপ। কেন এটিপিক্যাল রিপ সেগুলো আমরা এরপর আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবো। এখন আমরা আসি যে কেন টিপিক্যাল রিপ 3rd to 9th এগুলোকে টিপিক্যাল রিপ বলা হয়। কারণ এদের স্ট্রাকচার মোটামুটি অলমোস্ট সেম, জাস্ট একটু সাইজের হেরফের হয়। কেউ যদি 9 সেন্টিমিটার হয়, কেউ 10 সেন্টিমিটার। ওই যে আমরা বলছিলাম থোরাসিক কেস যখন তৈরি হয়, স্টেপ বাই স্টেপ যখন উপর থেকে নামবেন, দেখেন ফার্স্ট রিপ ছোটো, তারপরটা একটু বড়ো, তারপরটা আর একটু বড়ো। এভাবে কী হয়, উপর থেকে আস্তে আস্তে এরকম পিরামিডের মতো। তো পিরামিডের উপরে যেমন ছোটো থাকে, পিরামিডের নিচের দিকে গেলে আস্তে আস্তে কী হয়, এরিয়া বাড়তে থাকে, নিচের দিকে বড়ো হতে থাকে। তো জাস্ট লাইক দ্যাট আপনাদের 3D অ্যানাটমিতে আমি দেখাইছি যে কীভাবে একটা থোরাসিক কেস হয়। তো থোরাসিক কেসটা দেখছেন উপরে ছোটো থাকে, ন্যারো থাকে থোরাসিক ইনলেট, আস্তে আস্তে বড় হতে থাকে, এবং নিচে যখন একদম শেষ হয় থোরাসিক আউটলেট দিয়ে, তখন থোরাসিক আউটলেটটা কিন্তু বড় একটা রাউন্ডেড এরিয়া থাকে। ওকে, তখন আমরা চলে আসি মেইন যে জিনিসটা যেটা আমাদের লাগবে, সেটা হলো ডেফিনেশন। এই ডেফিনেশন আপনাদের আলাদা কিছু লাগে না, ডেফিনেশন মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু রিডিং পড়ে রাখেন যে একটা ইউনিফর্ম স্ট্রাকচারাল প্যাটার্ন থাকবে রিপসগুলো, ঠিক আছে? ওই যে ইউনিফর্ম স্ট্রাকচারাল প্যাটার্ন বলতে হলে একদম সিরিয়ালি সবাই দেখতে একই রকম লাগবে, জাস্ট সাইজের কম বেশি হবে, এটাই। এখন এরপরে যে নাম্বার বা এই কাউন্ট আপনাদের মনে রাখা লাগবে যে কত নম্বর থেকে কত নম্বর, এটা আপনাদেরকে স্পেসিফিকলি জিজ্ঞেস করবে কত থেকে কত নম্বর পর্যন্ত টিপিক্যাল রিপ, কাদের মানে পার্সোনাল বা কোন রিপসগুলোর নিজস্ব কোস্টাল কার্টিলেজ আছে, কারা একসাথে মিলে একটা ইউনিফর্ম একটা কোস্টাল কার্টিলেজের মাধ্যমে স্টার্নামের সাথে বাইন্ড করে অথবা অ্যাটাচড করে। এভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা জিনিস ধরবে। ফার্স্ট রিপ কেন টিপিক্যাল রিপ, এটা আমরা অলরেডি পড়ে আসছি। সেকেন্ড রিপের মধ্যে ওই রকম কিছু ফিচার্স আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। এখন চলে আসি পার্টস অফ টিপিক্যাল রিপ। তো টিপিক্যাল রিপস এবং
এটিপিক্যাল রিপ বা ফার্স্ট টিপ। ফার্স্ট টিপের মধ্যে আমরা যে কয়টা জিনিস পড়ে আসছিলাম, টিপিক্যাল রিপসের মধ্যেও সেম জিনিসগুলো আছে, কিন্তু তুলনামূলক এখানে মানে প্রেজেন্টিং পার্টস কিছুটা বেশি। এখন খেয়াল করেন, এখানে আমরা 3টা ভাগে ভাগ করি। এইটাকে দেখতেছেন, এটা হলো পোস্টেরিয়র এন্ড, পেছনের দিকে, সামনের দিকে এটা অ্যান্টেরিয়র এন্ড, জাস্ট লাইক টিপিক্যাল রিপ মানে ফার্স্ট টিপ, জাস্ট লাইক ফার্স্ট টিপ। এটারও 2টা এন্ড থাকে, অ্যান্টেরিয়র এন্ড অ্যান্ড পোস্টেরিয়র এন্ড। কিন্তু এইখানে মাঝখানে যে বাকিটুকু দেখতেছেন, এইখান থেকে এই পর্যন্ত, এটা তো এন্ডিং, তো এই পর্যন্ত পুরোটাই, এইটুকু যেটুকুকে আমি করে রাখছি দেখেন, এই পর্যন্ত এই পুরোটাই হলো আমার কি বডি। এখন আমি এর আগের ক্লাসে বলছিলাম টিপিক্যাল রিপস পড়ানোর সময় যে শ্যাফট অথবা বডি একই জিনিস। আমরা বডিকে অ্যানাটমিক্যাল ভাষায়, রিপসের ক্ষেত্রে এটাকে আমরা বলি শ্যাফট। আপনারা বোনস পড়ার সময় বডি না বলে বলবেন শ্যাফট, যেখানে দেখবেন শ্যাফট সেখানেই সেটাকে শ্যাফটই বলার চেষ্টা করবেন, ঠিক আছে? বডি বললে ভুল নাই, বাট বডির থেকে এটার স্পেসিফিক নাম হলো শ্যাফট। ওকে, তাহলে এখন আসেন এখানে কী কী আছে আমরা একটু খেয়াল করি। অন্যান্য এটিপিক্যাল রিপসের সাথে তুলনামূলক এখানে পার্থক্যটা কোথায় সেটা একটু খেয়াল করেন। এই যে এখানে দেখেন হেড, সবাই কি খেয়াল করতেছেন? দেখা যায়? এটাকে আমি একটু জুম আউট যদি করি তাহলে দেখেন হেডের এখানে দেখেন 2টা ফ্যাসেট আছে, বোঝা যাচ্ছে, একদম ক্লিন কাট বোঝা যাচ্ছে। কিন্তু এখানে দেখেন, এটাকে যদি আমি 1 নম্বর দিই, এইখানে আমি দিতেছি 2 নম্বর, 2টা ফ্যাসেট দেখেন, এখানে একটা গর্তের মতো আছে, এটুকু কি বোঝা যাচ্ছে? জি ভাই। তাহলে এখানে 2টা ফ্যাসেট আছে। ফার্স্ট টিপের ক্ষেত্রে কয়টা ছিল? সিঙ্গেল ফ্যাসেট, ঠিক আছে। সো এইখানে আমার কিন্তু একটা ডিফারেন্স, আমরা কিন্তু ওই এটিপিক্যাল রিব এবং টিপিক্যাল রিবের মধ্যে যখন ডিফারেন্স পড়ে আসছিলাম, তখন আমাদের কিন্তু ওই একটা ডিফারেন্সের মধ্যেই ছিল, যেখানে ফ্যাসেট থাকবে একটা। আর যেহেতু এখানে 2টা ফ্যাসেট, 2টা ফ্যাসেট আমার কোথায় লাগবে? ভার্টিব্রার বডিতে লাগবে। এখন ভার্টিব্রার বডিতে যেভাবে লাগে আমি ছবি দেখাবো আপনাদের, বাট ছবিতে দেখার আগে এইভাবে আমি একটু বলি। ধরেন এটা একটা ভার্টিব্রার বডি, এখান থেকে আর একটা ভার্টিব্রার বডি, 2টা ভার্টিব্রা, মাঝখানে কি থাকে? 2টা ভার্টিব্রার মাঝখানে কি থাকে? একটা ডিস্ক থাকে, নাম জানেন? হ্যাঁ, ভার্টিব্রাল ডিস্ক। তো এই যে একটা ডিস্ক থাকে মাঝখানে, তো মনে করেন এই কালো একদম যেটা পুরো মার্ক করে দিয়েছে, সেটাকে আমরা বলছি ভার্টিব্রাল ডিস্ক। তো এই যে 2টা জিনিস দেখতেছেন, এখানে একটা ফ্যাসেট, এখানে একটা ফ্যাসেট, এই উপরের ফ্যাসেটটা উপরের, ধরেন এটা যদি T1 তো অবভিয়াসলি হবে না, T2, এটা হলো T3, অর্থাৎ থোরাসিক 2 এবং থোরাসিক 3। তাইলে আমার জয়েন্টটা হইতেছে কোথায়? দেখেন একদম মিড পয়েন্টের ওইখানে যে জয়েন্টটা হইতেছে, ক্লিয়ার? 2টা ভার্টিব্রার মাঝখানে যে এটা জয়েন করে, তার মানে একটা টিপিক্যাল রিপসের মানে যেটা থাকে পোস্টেরিয়র এন্ড বা ওটার যে হেড থাকে, হেড দেখা যায় যে 2টা ভার্টিব্রার সাথেই লেগে থাকে। এটুকু কি ক্লিয়ার? আসবে এখানে, আমরা আসবো। তো 2টা ফ্যাসেট এখানে কেন আসতেছে সেটা আমরা বুঝলাম। ফার্স্ট টিপের ক্ষেত্রে ও শুধু T1 এর সাথেই লেগে থাকে, কিন্তু যেটা মনে করেন আমার করেসপন্ডিং যেটা টিপিক্যাল রিপ, সে দেখা যাবে উপরের নিচ 2টা ভার্টিব্রার বডির সাথে লেগে থাকবে এভাবে। এই কারণে এখানে 2টা ফ্যাসেট। ওকে, বুঝছেন সবাই? এখন যখন আপনি হেডটাকে ক্রস করে চলে আসবেন, হেডের পরে এই যে অংশটা দেখতেছেন, এখানে একটু দেখেন কার্ভের মতো, এখানে একটু গর্তের মতো দেখা যাচ্ছে, দেখা যায়? ছবিটাই বোঝা যায়, ছবিটা দেখলে বোঝা যায় যে এখানে একটু গর্তের মতো দেখেন, এখানে দেখেন এই যে গর্তের মতো একটা জায়গা, এটাকে আমরা বলি নেক। এই গর্ত হওয়ার পিছনে রিজন আছে, এখানে কিছু অ্যাটাচমেন্ট থাকে, বিশেষ করে লিগামেন্টগুলো থাকে। তো লিগামেন্টগুলো ধরে রাখার জন্য এখানে আমার লাগবে, যার কারণে এখানে এরকম কিছু গর্তের মতো ফাঁকা জায়গা থাকে। তো এই অংশটুকুকে আমরা বলি হলো নেক। এখন যখন আপনি নেক পড়বেন, তাহলে আমি এখন যেই সারফেসের উপরে কলমের দাগ দিছি, এটা কোন সারফেস? এনিওয়ান? পোস্টেরিয়র সারফেস। এটা ভেতরের দিকে, এটা ইনার সারফেস, রাইট? যে ইনার সারফেস বলছো, রাইট বলছো, এটা ভেতরের দিকে। কিন্তু এই যে যা দেখতেছো এর ভেতরে সব ভেতরে, আর এইগুলো কি বাইরে, এদিক সব বাইরের দিকে। এটুকু কি ক্লিয়ার? জি ভাইয়া, একটু শর্ট রিক্যাপ করা যাবে? আমার নেট চলে গেছে। হ্যাঁ, এখানে জিজ্ঞেস করছি, এই যে কালো অংশটুকু দেখাচ্ছি, এই যে কালো অংশটুকু, এটুকুকে আমরা কি বলতেছি? নেক। এইটুকুকে আমরা বলতেছি নেক। এখন নেকের এই যে ভেতরের দিকে যেখানে আমি কালো ডট ডট দাগ দিয়ে রাখছি, এটা কোন সারফেস? যেহেতু এটা ভেতরে, তাহলে ভেতরের সারফেসটাকে আমরা কী বলবো? ইনার সারফেস। এখন এই পাশ থেকে যেটা দেখা যাচ্ছে না, মানে যেটা অপোজিট সাইডে আছে, সেটাকে আমরা কী বলবো তাইলে? বাইরের দিকে যেটা আছে আউটার সারফেস, সেটা অবভিয়াসলি আউটার সারফেস। এখন তাহলে আউটার সারফেস আমরা বুঝলাম। এখন যদি আমরা ওপরের দিকে এই বর্ডারটাকে কল্পনা করি, নিচের দিক থেকে এই বর্ডারটাকে কল্পনা করি, 2টা বর্ডারতে আমরা ক্লিয়ার পেয়ে যাবো এখানে। এটা কিন্তু রাউন্ডেড না। ফার্স্ট রিবের ক্ষেত্রে নেক ছিল কেমন? রাউন্ডেড, এরকম গোলাকার। আর এটা কেমন? এই যে এরকম
তাহলে একটা গোলাকার জিনিসের ক্ষেত্রে উপরের দিকে একটা আপার সারফেস ধরা যায়, নিচের দিকে লোয়ার সারফেস থাকে। এটা অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র ভাবে বলা যায়, কিন্তু ওটা ক্লিন কাট থাকে না। কিন্তু আপনি যখন এই রকম একটা স্ট্রাকচার দেখবেন তখন এটা কিন্তু ইজিলি বলতে পারবেন এরকম আমার নেকটা। তাহলে এটা যদি ভেতরের দিকে হয় তাহলে এটা কী হবে, ইনার সারফেস, এটাকে যেটা এটা যেহেতু বাইরের দিকে আছে তাহলে এটা কী হবে, আউটার সারফেস। আপনি যদি এখন এই যে উপর দিক থেকে দেখতেছেন তাহলে উপর দিক থেকে দেখলে এটা কী হবে, একটা বর্ডার, এটা একটা বর্ডার। এখানে যদি সারফেসের মতো লাগতেছে, এটা দেখতে যেরকম এরকম এরকম সুচালো, তাহলে সুচালো জিনিসে বর্ডার থাকে, ফ্ল্যাট জিনিসে সারফেস থাকে। তাহলে যেহেতু এটা উপর দিকটা এরকম সোচালো, তাহলে এটা কোন সারফেস হবে, উপর সারফেসকে আমরা কী বলি, টার্মিনোলজি অনুযায়ী এটা কী নাম হবে, Inner আপার border. সারফেস। ইনার না, Upper ইনার border. হলে ভেতরে, এটা হবে তখন আপার বর্ডার, আর নিচেরটা হয়ে যাবে কি লোয়ার বর্ডার। তাহলে নেক বুঝতে পারছেন, নেকে দুইটা সারফেস, দুইটা বর্ডার, ক্লিয়ার। এখানে কিন্তু ইনফরমেশান বেশি, আমি আগেই বলছি এখানে প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা করে পার্ট লাগবে, প্রেজেন্টিং পার্ট। এরপরে চলে আসেন, এই দেখেন পিছন দিকে একটা জিনিস লিখে রাখছে টিউবারকল। যেহেতু আমরা সামনের দিক থেকে দেখতেছি তাই পেছনের টিউবারকলটা অত ভালো বোঝা যাচ্ছে না। নিচের দেখেন, জুম ইন ছবিটা দেখেন, দেখা যায় এবার টিউবারকলটা এই পর্যন্ত পুরো একটা বড় একটা জায়গা জুড়ে একটা টিউবারকল থাকে। টিউবারকলের মধ্যে একটা আর্টিকুলার ফ্যাসেট থাকে, একটা নন আর্টিকুলার ফ্যাসেট থাকে। এখানে দুইটা ফ্যাসেট থাকে, দেখেন এইখানে দেখেন একটু হলুদ নীল কালারের মার্কিং দেখতেছেন, যেটা এটাকে আমরা বলি কি, এই যে যে নীল কালারের জায়গাটুকু এটাকে বলি আর্টিকুলার ফ্যাসেট। এটা কিসের সাথে আর্টিকুলেট করে, একটা ভার্টিব্রা দুই সাইডে দুটো উইংয়ের মতো বের হয়, উইংটার নাম কি বলছিলাম, ট্রান্সভার্স প্রসেস। এই সেই এইখানে যে মার্কিংটা দেখতেছেন আর্টিকুলার ফ্যাসেট দেওয়া, এইটা আমার কোথায় লাগবে, ওই ট্রান্সভার্স প্রসেসের সাথে লাগবে। কিন্তু সামনের দিকে যে ফাঁকা জায়গায় আর একটা টিউবারকলের মতো আছে, ওইটাই কোনো ধরনের আর্টিকুলেশন হয় না, ওইখানে লিগামেন্ট টাইপের বা মাসেলের ওইখানে অ্যাটাচমেন্ট হয়। তো যেহেতু এখানে মাসেল অ্যাটাচমেন্ট বা ওই টাইপের জিনিসপত্র হয়, লিগামেন্ট যেটা আমার ওই জয়েন্টটাকে একটু স্টেবিলিটি দিয়ে থাকে, ওইটাকে আমরা বলি নন আর্টিকুলার সারফেস। নন আর্টিকুলার বা আর্টিকুলার, আর্টিকুলার কথাটা তখনই আসবে যখন কোনো একটা বোনসের সাথে আর একটা বোনসের মানে জয়েন্ট বা অ্যাটাচমেন্ট হবে, তখন জয়েন্ট টু জয়েন্ট কানেকশন হইলে তখন সেখানে আর্টিকুলার কথাটা আসে। আর নন আর্টিকুলার জিনিসটা থাকলে তখন আমরা ধরে নেই যে হয় ওখানে কোনো মাসেল লাগে, নয়তো কোনো টেন্ডন লাগে, আর নয়তো কোনো একটা লিগামেন্ট লাগতে পারে, জাস্ট ওই জয়েন্টটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য। তো দেখেন এইখানে একটা জয়েন্ট হচ্ছে, এখানে একটা জয়েন্ট হইতেছে, এখানে একটা জয়েন্ট হইতেছে, তো এই এরিয়াটুকুর সারফেসগুলো কেমন, অবভিয়াসলি রাফ। কেন রাফ, এইখানকার যে তিনটা জয়েন্ট দেখতেছেন, এই তিনটা জয়েন্টকে কী করতে হবে, স্টেবিলিটি দিতে হবে। এই জয়েন্টগুলোকে তার জায়গায় ধরে রাখার জন্য আমার কী লাগবে, মাসেল একা পারবে না, মাসেল একা এত প্রেশার নিতে পারবে না। তাহলে মাসেল যদি না পারে, তাহলে মাসেলের থেকেও শক্তিশালী বা পাওয়ারফুল কোন জিনিসগুলা, লিগামেন্ট, কিছু জায়গায় টেন্ডন, কিছু জায়গায় আমার কিছু রকম ফাঁসা থাকে, ফাঁসাগুলো আসবে, এগুলো আস্তে আস্তে মানে জানতে পারবেন আর কি। তো নর্মালি লিগামেন্ট থাকে, নয়তো টেন্ডন থাকে। এই জিনিসগুলো কী করে, আমার একটা জয়েন্টকে তার জায়গায় ধরে রাখে। আপনারা যখন একটা কাঠির সাথে আর একটা কাঠিকে ওই যে ওটার কী বলে গিট্টু দেন, তো দেখবেন যে বিভিন্ন ডিরেকশান থেকে গিট্টুগুলো দেন, যাতে কী হয়, ওই জিনিসটা স্টেবল থাকে, জিনিসটা যাতে খুলে না যায়। আর যেহেতু এটা আমাদের হিউম্যান বডি, আমরা বিভিন্ন পোর্শারে বিভিন্ন মুভমেন্টে আমরা চলাচল করি, হাঁটাহাঁটি করি, দৌড়াদৌড়ি করি, তো অবভিয়াসলি প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট হয়, প্রত্যেকটা জয়েন্টের উপরে ইন্ডিভিজুয়াল প্রেশার পড়ে। তো ওই প্রেশারটা ডিরেক্ট যাতে বোনসের উপর না পড়ে, বোনসটা যাতে ডিট্যাচড না হয়ে যায়, তার কারণে এই স্টেবিলিটি দিয়ে থাকে এই জিনিসগুলা। আর এই জিনিসগুলোকে যদি ধরে রাখতে হয়, যেই সারফেসটার সাথে আমি ওইটা পেঁচাবো, সেই সারফেসটাকে অবশ্যই আমার রাফ সারফেস হওয়া লাগবে, কারণ সেখানে একটা ফ্রিকশান ক্রিয়েট করা লাগবে। যার কারণে দেখেন এইখানকার এরিয়াগুলো দেখেন উঁচু নিচু, এবড়ো থেবড়ো। এটা যদি একদম প্লেন সারফেস হইতো, গিট্টু থাকতো না। ক্লিয়ার এটুকু, সবাই কি বুঝছেন? এটুকু বুঝলেই হবে। এটা কোন এন্ডের কথা বললাম, এটা পোস্টেরিয়র এন্ড, মানে এই যে এইটুকুকে আমরা জুম করে দেখাইছি, মানে এই ছবিটাতে জুম করে দেখানো। ওকে, তাহলে আমার পিছন দিকে যখন যাব, আমার হেড, ওইখানে আমরা হেডের মাঝখানে দেখেন এখানে একটা সুচালো যে জায়গাটা থাকে, ওটাকে আমরা বলি ক্রেস্ট। এই যেটাকে বলে এই যে ক্রেস্ট, মনে রাখেন, জাস্ট নামগুলো একটু মনে রাখেন। উপরের দিকে দুইটা ফ্যাসেট থাকে, আপার ডেমি ফ্যাসেট, আপার ফ্যাসেট, লোয়ার ফ্যাসেট বা আর্টিকুলার ফ্যাসেট যেটাই বলেন না কেন, আপার আর্টিকুলার ফ্যাসেট, লোয়ার আর্টিকুলার ফ্যাসেট। এই আপার আর্টিকুলার ফ্যাসেটেরও আবার বিভিন্ন শেপ আছে, লোয়ার আর্টিকুলার ফ্যাসেটেরও আবার শেপ আছে। কোনো জায়গায় এটা রাউন্ডেড বলা আছে, কোনো জায়গায় এটা ওভাল শেপ। রাউন্ডেড এরকম গোলাকার, ওভাল শেপ হলো যেরকম ডিম্বাকার।
ঠিক আছে, এরকম শেপ থাকে। গোপীনাথ একটু মাইকটা মিউট করো। তো এইখানে এই ফ্যাসেটগুলো এভাবে থাকবে, ওকে। তো এর সামনে যেটা আছে সেটা হলো আমাদের নেক, তার পিছনের দিকে থাকে টিউবারকল। টিউবারকল থেকে আমার পোস্টেরিয়র এন্ডটা শেষ, পোস্টেরিয়র এন্ডটা তখন সামনের দিকে অগ্রসর হয়। অগ্রসর হওয়ার পরে ধরেন এইটা আমার যদি পোস্টেরিয়র এন্ড হয়, ও সামনের দিকে এরকম অগ্রসর হয়, হঠাৎ করে একটা কার্ভ নেয়, একটা কি নেয়, কার্ভ, যেটাকে আমরা বলি বাঁক নেয়। এই বাঁকটাকে আমরা বলি, যেখান থেকে বাঁকটা শুরু হয় সেটাকে বলি অ্যাঙ্গেল। এই যেখানে আমার অ্যাঙ্গেল, এখানে দেখা যাচ্ছে না বলে আমি এখানে এঁকে দেখাচ্ছি, যে বাঁকটা নিল মোস্ট, যেখান থেকে বাঁকটা বেশি নিছে সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ টিপিক্যাল ডিপস। ক্লিয়ার? বুঝছেন নাকি বুঝুন নাই? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমার অ্যাঙ্গেল থেকে যখন বাঁকটা নিছে, বাঁকটা নেওয়ার পর নিচে এভাবে ঘুরে সামনের দিকে আসছে। সামনের দিকে আমার যে গ্রুপটা আছে, গ্রুপ ফর এই যে কি কোস্টাল কার্টিলেজ। যেহেতু কার্টিলেজ আপনারা রিপসের সাথে পাবেন না, ওটা যেহেতু মানব শরীর থেকে মানে অরিজিনাল মানব শরীর থেকে নিয়ে আসা হয়, তো কার্টিলেজগুলো নষ্ট হয়ে যায়। তো এখানে আমার কি থাকবে, একটা এই যেরকম গ্রুপ থাকবে। তাহলে এইটা হয়ে গেল তখন আমার কি অ্যান্টেরিয়র এন্ড। তাহলে অ্যান্টেরিয়র এন্ড আর এই অ্যাঙ্গেলের মাঝখানে যে পুরো জায়গাটুকু দেখতেছেন, এটাকে আমরা কি বলবো, এটার নাম কি? শ্যাফট অর বডি। শ্যাফট অর বডি। এই শ্যাফট অর বডির মধ্যে আর কোনো ধরনের টিউবারকল নাই, কোনো উঁচু নিচু জায়গা নাই, একদম ক্লিন কাট মনে রাখবেন। এর মধ্যে আর কোনো ঝামেলা নাই। এই যে পুরো যে জায়গাটুকু আসছে এর মধ্যে কিচ্ছু নাই। আউটার সারফেসে তো কিছুই নাই, মানে আউটার সারফেস মানে যে বাইরের থেকে যেটা দেখতেছেন, দেখেন বাইরে থেকে একদমই স্মুথ, কিচ্ছু নাই এখানে। আউটার সারফেসে তাহলে কী লেগে থাকবে, আমাদের এই যে স্কিনটা লেগে থাকবে। স্কিনের 7-8টা লেয়ার আছে, এই 7-8টা লেয়ার আমার বাইরের দিকে থাকবে। এটুকু বুঝছেন? আপনি যদি এখানে দেখেন চেস্টের দিকে চাপ দেন সাইড থেকে, দেখবেন ডিরেক্ট আপনি বুকের খাসা টাচ করতে পারবেন। বুকের খাসা বলতে এখানে কী বলতে, রিব কেসটার বলতেছি। আপনি ডিরেক্ট রিব কেসের উপরে যে দেখেন আঙুলে দেখেন, আপনি রিব গুনতে পারবেন, একটার একটা রিব পাবেন। তার মানে ওখানে অতগুলো বেশি কোনো মাসেলের অ্যাটাচমেন্ট নাই, যা আছে ওখানে স্কিনের লেয়ারগুলো আছে। ক্লিয়ার? কিন্তু যখন আপনি ভেতরের দিকে যাবেন, এই যে ভেতরের দিকে খেয়াল করেন, দেখেন নিচের দিকে একটা গ্রুপের মতো দেখা যাচ্ছে। গ্রুপ মানে একটা গর্তের মতো দেখা যাচ্ছে। দেখেন এখানে শার্প মার্কলি বোঝা যাচ্ছে। দেখেন এই যে একটা গ্রুপ দেখছেন, উপর একটা লাইন, নিচে একটা লাইন, মাঝখানে একটা গ্রুপের মতো দেখা যায়। দেখা না গেলে আমি এটা একটু আবার একটু জুম করে আপনাদেরকে অন্য একটা ছবি দেখাই। এটার ছবি আছে, যেটা ছবি মনে অ্যাড করিনি আপনাদেরকে। তাহলে আউটার সারফেসে আমার কিচ্ছু থাকবে না, ঠিক আছে? আউটার সারফেস পুরোটাই স্মুথ এবং ক্লিন। তাহলে এখন আমরা যেখানে যেই সারফেসটার মধ্যে গেলে পাবো সেটা হলো আমাদের ইনার সারফেস। তো ধরেন এটা তো আমার একটা টিপিক্যাল ডিপস, তাই না? এখন টিপিক্যাল ডিপস, এখন আমি এটা যদি ঘুরাই, দেখেন ভিতরের দিকে কি একটা গর্তের মতো দেখা যাচ্ছে? ছবিটাতে একটু ক্লিন কাট দেখেন, একদম সুন্দরভাবে দেখা যাইতেছে। ভেতরের দিকে আসলে একটা গর্ত দেখেন, উপর দিক থেকে এরকম দেখতে, নিচ দিক থেকে দেখেন আরও বেশি কীরকম, আরও বেশি থিন, আরও বেশি পাতলা নিচ দিক থেকে। এটা নিচ দিক থেকে, আর এটা হলো উপর দিক থেকে। উপর দিক থেকে দেখতে মোটা, নিচের দিকে যখনই আমি যাব তখন একটা জিনিস দেখা যাইতেছে, এই দেখেন কালো একটা ঢেউয়ের মতো জায়গা। তো এটাকে আমরা বলি তখন কি, এই যে যে গর্তের মতো এরিয়াটুকু দেখতেছেন, এই দেখেন এইখানে যে গর্তের মতো এরিয়াটুকু দেখতেছেন, এটাকে আমরা কি বলি? গ্রুপস। কোস্টাল গ্রুপ। তাহলে এই যে যে গ্রুপটা শুরু হইতেছে, এটা কোথা থেকে শুরু হইতেছে? এই যে সেই অ্যাঙ্গেল থেকে। এটুকু কি বুঝছেন? অ্যাঙ্গেলটা কোথায়? এই দেখেন এখানে কি, এটা আমার হেড, এরপরে আমার কি আছে, নেক, তারপরে ওই যে সুচাল একটা জিনিস আছে টিউবারকল, তারপরে বোনসটা সামনের দিকে অগ্রসর হয়েছে, ঘুরছে, ঘোরার পরে দেখেন এইখান থেকে আমার কি হয়েছে, এই কোস্টাল গ্রুপটা তৈরি হয়েছে। কোস্টাল গ্রুপটা আমার একদম সামনে পর্যন্ত চলে আসবে। তাহলে ক্লিয়ার? এটা কি কোস্টাল গ্রুপ। এটুকু কি বুঝছেন ছবিটা দেখে? তাই দেখেন এই গ্রুপটা আমার সামনের দিকে পর্যন্ত চলে আসছে, ঠিক এই পর্যন্ত চলে আসছে। তা পুরোপুরি সামনের দিকে না, কিছু জায়গায় দেখেন এখানে আছে। তাহলে এইটুকু যদি বুঝে থাকেন তাহলে এটাও বুঝতে পারবেন। তাহলে আমার বাইরের দিকে যে সারফেসটা সেটাকে আমরা কি বলবো? ভাইয়া বডিকে কি কোস্টাল গ্রুপস বলছেন? বডিকে কোস্টাল গ্রুপ বলতেছি না তো, বডি তো আমার পুরোটাই, বডির নিচের যে অংশটা যেখানে গর্তের মতো অংশ সেটাকে আমরা বলতেছি কোস্টাল গ্রুপ। ও আচ্ছা। ছবিটা আবার দেখো, এখানে আমার বডি তো আছে, এই যে এটা কি আমার ভিতরের দিকে সারফেস, ভিতরের সারফেসের দিকে এখানে যে একটা মার্ক দেখতেছো, এই যে একটা মার্ক, এই মার্কের উপর পর্যন্ত এটা তোমার ফ্ল্যাট,
ওখানে তো আমার কোনো কিছু নাই। নিচের দিক থেকে দেখো হঠাৎ করে একটা গর্তের মতো একটা ছায়ার মতো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? জি। মনে হচ্ছে যে ওইখান থেকে ওই যে মানে নারকেল কোড়ায় না, মনে হচ্ছে ওইখান থেকে কিছু দিয়ে কোড়ায় রেখে দিছে। তো ওই জায়গাটা একটা কী হয়েছে, গর্তের মতো হয়ে গেছে। ওই গর্তটার মধ্যে বিভিন্ন রকম মাসেল থাকে, ভেসেলস থাকে, নার্ভ থাকে, ঠিক আছে? তো এটাকে আমরা কি বলি? কোস্টাল গ্রুপস। এটাকে আমরা বলি কোস্টাল গ্রুপ। ওকে, জি। এবং এই কোস্টাল গ্রুপটা কোন সারফেসের মধ্যে থাকবে? ইনার সারফেস। ইনার সারফেস। ইনার সারফেস। এটা তাহলে কোন সারফেস দেখতেছো? ইনার সারফেস। ইনার সারফেস। তাহলে আমি যদি এটাকে ঘুরাই, তাহলে এখন যে সারফেসটা দেখতেছো এটা কোন সারফেস? আউটার সারফেস। তাহলে এখন এই আউটার সারফেসের মধ্যে কোনো দাগ টাগ আছে কিছু? কোনো গর্ত টর্ত মনে হচ্ছে? কিচ্ছু না, না। একদম দেখো প্লেন, একদম প্লেন। এটার মনে তুমি যখন বোনস, রিয়েল বোনস হাতে নিবা, হাতে নিয়ে যখন এটার উপরে টাচ করবা, দেখবে যে এত স্মুথ, মানে বোনস এত স্মুথ যে মনে হবে যে এখানে কিচ্ছু লাগার কথা না, আসলে অ্যাকচুয়ালি কিছু লাগেও না। তো এই কারণে এই বাইরে যেহেতু লাগে না, সেহেতু এটা অনেক বেশি স্মুথ। কিন্তু যখন তুমি এরকম ঘোরাবা, ঘোরানোর পরে দেখবা যে ভেতরের পাশটায় হাত দিলে দেখবা যে নিচের দিকে একটা গর্তের মতো কোস্টাল গ্রুপ থাকবে। এবং কোস্টাল গ্রুপ যেহেতু ওখানে গ্রুপ মানে গর্ত, তাহলে গর্ত আসে বিধাই ওইখানে কিছু জিনিস আছে। ওইখানে কী জিনিস আছে সেই জিনিসগুলো তোমার মুখস্থ করতে হবে, সেই জিনিসগুলো ছবি আঁকা শিখতে হবে, সেই জিনিসগুলো রিটেনেও আসবে, সেই জিনিসগুলো ভাইভাতেও জিজ্ঞেস করবে, সেই জিনিসগুলোতে আমরা একটু পরে আসবো। তাইলে মোটামুটি প্রেজেন্টিং পার্ট বুঝছো। তাহলে আমার কী কী থাকবে? হেড থাকবে পেছন দিকে, তাহলে আমরা পেছনে দেখলাম হেড, হেডের মধ্যে দুইটা ফেসেট থাকবে। তারপরে আমার একটা কি থাকবে, একটা ক্রেস্ট থাকবে, শেষ। তারপরে আমরা যখন নেকে আসবো, নেকে আসলে দুইটা বর্ডার, দুইটা সারফেস। তারপরে গেলো টিউবারকল, টিউবারকলের মধ্যে গেলে আর্টিকুলার ফেসেট, নন আর্টিকুলার ফেসেট, দুইটা জিনিস। টিউবারকল আমার শেপ, শেষ। এরপরের দিকে গেলে আমরা সামনের দিকে অগ্রসর গেলে পাবো একটা অ্যাঙ্গেল, মোস্ট কার্ভড এরিয়া বলি। অ্যাঙ্গেল বলতে কী বোঝায়? মোস্ট কার্ভড পার্ট অফ দ্য রিপস। এটাকে আমরা বলি মোস্ট কার্ভড পার্ট অফ দ্য রিপস, যেখান থেকে আমার রিপসটা সব থেকে বেশি বাঁক নেওয়া শুরু করে। এরপরের থেকে এই অ্যাঙ্গেলের পর থেকে আমার এই কোস্টাল গ্রুপ পর্যন্ত যা আছে সবই আমার কি, শ্যাপ্টার বডি। এখন যখন আমি এখানে চলে আসবো, এখানে আমার দুইটা সারফেস, আউটার সারফেস বা এক্সটার্নাল সারফেস, ইনার সারফেস অথবা ইন্টারনাল সারফেস, দুইটা জিনিসই রাইট। উপর দিক থেকে তখন একটা বর্ডার তৈরি হবে, উপরে যে বর্ডারটা থাকবে, এখানে দেখো এই উপরের বর্ডারটা থাকে তখন কী বলবো? আপার বর্ডার। নিচে যে বর্ডারটা থাকবে সেটাকে আমরা কী বলবো? লোয়ার বর্ডার। লোয়ার বর্ডার। ক্লিয়ার? তাহলে প্রেজেন্টিং পার্ট পারবা সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমরা কেউ নেক্সটে চলে আসি। এরপরে আছে পেছনের এন্ডে, আমরা তো অলরেডি এটা বললাম যে পেছনের এন্ডে বা পোস্টেরিয়র এন্ড। তাহলে এটা দেখতে কেমন? এটা হলো ওএস শেপ। ওএস শেপ বলতে যে এরকম, ঠিক আছে? এই যে এরকম, এখানে একটা ইয়ে থাকে, এরকম একটা, তো এই সুচলো মাথা থাকে বিধায় এটাকে আমরা বলি, অনেকে এস শেপ বলে, ওএস শেপ বলে, যেভাবে উচ্চারণ করে আর কি। এটার মানে প্রোনাউন্সিয়েশন বিভিন্ন জন বিভিন্নভাবে করে আর কি। এরপরে কি আছে? আপার ফ্যাসেট, লোয়ার ফ্যাসেট। তাহলে দেখো এই যে বডি অফ দ্য ভার্টিব্রা অ্যাবোভ বডি অফ দ্য করেসপন্ডিং ভার্টিব্রা। করেসপন্ডিং ভার্টিব্রা বলতে বুঝো? করেসপন্ডিং বলতে কি বোঝায়? পর্যায় সারণী পড়ছো না, 1 2 3, তো এইভাবে একের পরের 2 এর সাথে লাগবে, 2 এর পরে 3, এটার আমরা বলি করেসপন্ডিং ভার্টিব্রা। তার মানে যদি 1 নম্বর ভার্টিব্রা এবং 2 নম্বর ভার্টিব্রা, ও কখন যায় লাগবে? এই দুইটার মাঝখানে যায় লাগবে। এবং ওর জয়েন্ট কি থাকবে? উপরেরটারও ধরে রাখবে, নিচেরটারও ধরে রাখবে। তো দেখো ও লেগে গেছে 1 নম্বর এবং 2 নম্বর ভার্টিব্রার সাথে, তার মানে 1 এর সাথে লেগে গেছে, 2 এর সাথে লেগে গেছে, নট 3 এর সাথে। যে কারোর সাথে লাগবে না, করেসপন্ডিং যে আছে তার সাথেই লাগবে, উপরে নিচে দুইজনের মাঝে যাই লাগবে ওখানে, ঠিক আছে? তাহলে এটুকু ক্লিয়ার। টু ফ্যাসেট আর সেপারেটেড বাই এ ক্রেস্ট, তার মানে এই যে মাঝখানে আমার কি থাকে? সেই ক্রেস্টটা থাকে। অলরেডি আমরা ক্রেস্ট আলোচনা করছি, ক্রেস্ট দেখছি। এরপরে দেখো ক্রেস্ট প্রোভাইড অ্যাটাচমেন্ট টু দ্য ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট। ওই ক্রেস্টে কী লাগবে? ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট। এইখানে একটা ক্রেস্ট থাকে, ওইটা ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট দিয়ে এইখানে ধরে রাখবে, এখানে ধরে রাখবে। কেন এই ক্রেস্টটা দরকার তাহলে বুঝছো এখন? ওই লিগামেন্টটা কাদের ধরে রাখবে? বডির সাথে হেড অফ দ্য রিবস। ক্লিয়ার? জি ভাইয়া। এটা মুখস্থ করতে হবে। কিছু এক্সেপশন আছে দেখো, 1st, 10th, 11th, 12th রিবস অনলি হ্যাভ 1 ফ্যাসেট। কোন 1 ফ্যাসেটের কথা বলতেছে? ওই যে মাথার দিকে হেডে যে ফ্যাসেটটা ছিল সেই ফ্যাসেটের কথা বলতেছে। এদের সিঙ্গেল ফ্যাসেট থাকে। ভাই সেকেন্ড রিবেল কি দুইটাই থাকে? হ্যাঁ, সেকেন্ড রিবে 2টা ফ্যাসেট থাকবে। আচ্ছা। এরপরে আসো নেক। নেক আমরা অলরেডি দেখে আসছি, এটা একটা শর্ট সেগমেন্ট,
ঠিক আছে, যেটা আমার হেড এবং টিউবারকলের মাঝখানে ছিল। এটার লেন্থের ক্ষেত্রে বলা আছে আনুমানিক 2.5 সেন্টিমিটার। এটাও ভ্যারি করে, অ্যাডাল্টদের ক্ষেত্রে একরকম হবে, বাচ্চাদের ক্ষেত্রে একরকম হবে। ঠিক আছে, এরপর দেখো এটা দুইটা সারফেস আছে, একটা আছে পোস্টিরিয়র সারফেস, একটা রাফ ক্রেস্ট। আমরা দেখে আসছি হেডের পেছন দিকে কেমন ছিল, রাফ। তার মানে এইখানে দেখো এই যে, সরি হেড না, নেকের পেছনে কি আছে, এই যে দেখো রাফ। কারণ কি এখানে কি লাগবে, দেখো বাইরেরটা কেমন রাফ, আর যদি তুমি ভিতরটা দেখো এই দেখো কেমন স্মুথ। ক্লিয়ার নেক, বুঝছো নাকি বুঝো নাই? তাহলে আমার ভেতরের দিকে সারফেস, যেটাকে ওরা অ্যান্টেরিয়র সারফেস বলতেছে, অথবা ইনার সারফেস, যেটাই বললো দুইটাই রাইট, অ্যান্টেরিয়র অথবা ইনার, পোস্টেরিয়র বা আউটার, একই জিনিস। তাহলে অ্যান্টেরিয়র সারফেসটা কেমন, স্মুথ, আর পোস্টেরিয়র সারফেসটা কেমন, রাফ। কারণ এখানে কি থাকে, কন্টিনিউশন অফ দ্য ক্রেস্ট, মানে এটা বলছে কন্টিনিউশন অফ দ্য ক্রেস্ট, কিন্তু এখানে অ্যাটাচমেন্ট আছে, আসবো আমরা অ্যাটাচমেন্ট যখন পড়বো তখন। আর দেখো বর্ডার, উপরের বর্ডারকে বলতেছি সুপিরিয়র বর্ডার, নিচেরটাকে আমরা বলতেছি ইনফিরিয়র বর্ডার। এটাকে যদি তুমি বলো আপার এবং লোয়ার বর্ডার, রাইট, বোথ আর রাইট। তাহলে উপরের দিকে যে বর্ডারটা ছিল সেটা একটু রাউন্ডেড। রাউন্ডেড বলতে বোঝাচ্ছে যে এরকম থাকে বর্ডারটা, ঠিক আছে, এরকম। তাহলে উপরেরটা এরকম একটু গোলাকার থাকে, নিচেরটা একটু শার্প পয়েন্টেড থাকে। এবং এই যে যে স্ট্রাকচারটা আমি আঁকছি এখানে, আমার শ্যাফট বা বডি ওইটাও দেখতে এরকম, দেখতে অনেকটা যে এই রকম। তাহলে শ্যাফটটাকে আমি ক্রস সেকশন করছি। ক্রস সেকশন বলতে যে এখানে ছবি আছে, ছবিতে দেখবো, এইখানে একটু খেয়াল করো, দেখছো যে রিপ কাটলে যে এরকম দেখা যায়, ছবিটা বোঝা যাচ্ছে? এটা কিন্তু রিপকে কাটা হয়েছে। দেখো রিপ কেটে আমার কেমন স্ট্রাকচার হয়েছে, এই দেখো একটা স্ট্রাকচার দেখছো। তাহলে উপরের যে বর্ডারটা দেখতেছো সেটা কেমন দেখতে, একটু রাউন্ডেড মনে হচ্ছে না? আর নিচের যেটা দেখতেছো সেটা কেমন দেখতে, পয়েন্টেড মনে হচ্ছে, শার্প। আর এই দেখো মাঝখানে তো আমার একটা গর্তের মতো, এখানে তো এইভাবে হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কি হয়ে গেছে, এই জায়গাটুকু কি ফাঁকা। ওই ফাঁকা জায়গাটাকে আমরা কি নাম দিয়েছিলাম, কোস্টাল, কোস্টাল গ্রুপ, কোস্টাল গ্রুপ। আর এই কোস্টাল গ্রুপের মধ্যে দেখো এই যে একটা ভেইন আছে, দেখো এই ছবিতে দেখাছে কারা কারা আছে, দেখো ভেইন আর্টারি নার্ভ, দেখছো, যেটাকে আমরা সংক্ষেপে বলি ভ্যান। এই ভ্যান দিয়েই মনে রাখতে হবে। এই ভ্যানের সাথে নাম লাগাই দিবা খালি ইন্টারকোস্টাল, আসবো একটু পরে তখন ওটা বলতেছি। তাইলে আমরা দুইটা বর্ডার বুঝলাম, উপরেরটা কেমন একটু রাউন্ডেড, এই যে উপরেরটা এরকম রাউন্ডেড আর নিচেরটা এরকম শার্প অথবা পয়েন্টেড, দুইটাই রাইট। তুমি শার্প বললেও রাইট, পয়েন্টেড এটা বললেও রাইট। এরপরে দেখো একটা কী আছে, টিউবারকল। টিউবারকলটা পেছন দিকে থাকে, আমরা দেখে আসছি, সেটা নেক এবং শ্যাপ্টার এখানে থাকবে, এবং কি থাকবে, একটা আর্টিকুলার ফ্যাসেট থাকবে, যেটা মিডিয়াল সাইডে থাকবে। মিডিয়াল বলতে কি, আমার বডির ভেতরের দিকে, মিডিয়ালের দিক যাবে, ভেতরের দিকে ডিরেকশানে থাকবে। তো ছবিটা একটু খেয়াল করো, এইখানে দেখো এই যে আমার আর্টিকুলার যেটা, সেটা আমার বডির মিডিয়াল, কারণ এটা আমার কি, এখানে আমার ভার্টিব্রাল কলামের সাথে লাগতেছে, তো যার কারণে এটা আমার কি বডির মিডিয়াল। আর মিডিয়াল থেকে যদি এটা আমি মিডিয়াল হয়, এটা যদি ল্যাটারাল হয়, তাহলে আমার এটা ডিরেকশন কোথায়, প্রায় মিডিয়ালের কাছাকাছি, এবং মিডিয়াল থেকে আরও দূরের দিকে যাচ্ছি, তখন কি মিডিয়াল টু এটা ল্যাটারালের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আর্টিকুলারটা আমার বডির মিড লাইনের কাছাকাছি, আর যেটা নন আর্টিকুলার সেটা মিড লাইন থেকে দেখো বেশি দূরে, তার মানে ওটা আরও বেশি ল্যাটারালি চলে গেছে। ক্লিয়ার এটুকু? জি ভাই। টিউবারকল ইজ অ্যাবসেন্ট ইন 11th and 12th রিপস। এই টিউবারকলটা 11 এবং 12 রিপে থাকবে না, কারণ ওরা কি, ওরা ফ্লোয়েটিং রিপস। তো ফ্লোয়েটিং রিপস যেহেতু ওরা ভেসে থাকে, ওদের আর কারোর সাথে অ্যাটাচমেন্টের ওরকম দরকার হয় না, বা ওদের ওই টিউবারকলটা লাগে না। ওকে, ওদের ওই টিউবারকলটা নাই। এরপরে চলে আসো শ্যাফট। শ্যাফটটা দেখতে কেমন, লং, অনেক লম্বা, অবভিয়াসলি লম্বা, থিন, অবভিয়াসলি এটা থিন, পাতলা। কারণ আমি দেখো এইরকম যদি দেখাই এরকম পাতলা, তাহলে ইট ইজ ভেরি থিন। হাতে দিয়ে ধরলে দেখবো যে খুবই পাতলা, চাপ দিলে মট করে ভেঙে যাবে। এটা কেমন, এটা কার্ভড, কারণ কি মোস্ট কার্ভ এভাবে বাঁক নিয়ে আসে, এটা কারণে বলে কার্ভ। এবং এটা দুইটা সারফেস আছে, এই বাইরের দিকে যেটা দেখতেছি সেটা কি বলতেছি, আউটার সারফেস। এই আউটার সারফেসটা দেখতে কেমন, এটা কি আমরা কেমন দেখতে, এটা কনভেক্স। আর ভেতরেরটা দেখতে কেমন, কনকেভ। ঠিক আছে, এটাকে আমরা বলি ইনার সারফেস। তো ভেতরের সারফেসটা কি, ইনার সারফেস। এবং দুইটা বর্ডার আছে, এই উপরের দিকে যে বর্ডারটা দেখতেছে সেটা হলো আপার বর্ডার, ওই যে দেখলাম এই যে এটার মতো রাউন্ডেড। আর নিচে যে লোয়ার বর্ডার সেটা কেমন দেখতে, শার্প। ক্লিয়ার? জি ভাইয়া। এরপরে যে কোস্টাল গ্রুভ, এখন সে আমরা গ্রুপের মধ্যে চলে আসি, ভেতরের দিকে, মানে ইনার সারফেসের মধ্যে যে নিচে যে গর্তটার মতো ছিল ওই গর্তটার কথা বলতেছে। তার মানে ইনার সারফেসের মধ্যে এখন আমার কি আছে,
তাহলে ইনার সারফেস আমার কোথায় থাকবে, সরি কোস্টাল গ্রুপ আমার কোথায় থাকবে, ইনার সারফেসে থাকবে। ওকে, এবং ইনার সারফেসের কোন জায়গায় থাকবে, আপার বর্ডারের দিকে নাকি লোয়ার বর্ডারের দিকে? লোয়ার বর্ডার। অবভিয়াসলি লোয়ার বর্ডারের মধ্যে। তাহলে লোয়ার বর্ডারের দিকে থাকবে, এটা পজিশনটা বলছে। এবং কন্টেন্ট কি থাকবে, তিনটা জিনিস, ওই যে আমরা মনে রাখি এটা ভ্যান দিয়ে, অলওয়েজ মনে রাখবা ভ্যান। আগে থাকবে ভেইন বা উপরের দিকে থাকবে ভেইন, তারপর থাকবে আর্টারি, আর্টারি মাঝখানে থাকে অলওয়েজ, তার নিচে থাকবে কে, নার্ভ। এর নামটাও ওইভাবে আসছে যে অ্যারেঞ্জড ফ্রম অ্যাবোভ টু ডাউনওয়ার্ড, তার মানে উপর থেকে নিচের দিকে যাবে। তো এই ছবিটা এই কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে বোঝার সুবিধার্থে। তো দেখো এখানে আমার কি আছে, সবগুলো কন্টেন্ট দেখো। এখানে যদি ভেইনটাকে খেয়াল করো, ভেইনটা কেমন কালারের দেওয়া আছে, ব্লু কালার। এই দেখো ব্লু কালারের একটা ভেইন, খুব কালারটা ভালো বোঝা যাচ্ছে না, তারপরেও কিছুটা হলে বোঝা যাচ্ছে যে কালারটা কেমন, নীল। এর নিচে যেটা দেখতেছো সেটা হলো আর্টারি, আর্টারি অলওয়েজ রেড কালার। এরপরে দেখো একটা নিচের দিকে হলুদ কালার, নার্ভ, নার্ভ অলওয়েজ হলুদ কালার। তো তোমরা যখন অ্যানাটমিতে পড়বা, অ্যানাটমির বিভিন্ন ছবি টবি দেখবা, এই কালার তিনটা মনে রাখবা, ব্লু ফর অলওয়েজ ভেইন, রেড ফর অলওয়েজ আর্টারি, ইয়েলো ফর অলওয়েজ নার্ভ। তোমরা যখন রিটেন খাতায় পরীক্ষায় অ্যান্সার করবা বা ফিগার আঁকবা, ফিগার আঁকার সময় যদি সেখানে কখনও কোনো সময় এই আর্টারি, ভেইন, নার্ভ আঁকা লাগে, অবভিয়াসলি সেখানে কালার করতে হইলে এই লাল, নীল, হলুদ এই কালারগুলো করতে হবে। একটা কালার পেন্সিল কিনবা, পেন্সিল নট ওই মোম রং, ওকে, পেন্সিল ধরো এই যেরকম পেন্সিলের মতো যে আছে না, রং পেন্সিল যেটা পাওয়া যায়, ওইরকম রং পেন্সিল কিনতে হয়। অ্যানাটমিতে, অ্যানাটমি রিটেনের, আমরা যেহেতু বাইবার কথা বলতেছি, রিটেনের কথা এখনও আসি নাই, তো রিটেনের কথা আসলে আপনাদেরকে বলবো অ্যানাটমি রিটেন সম্পর্কে কীভাবে করতে হয় আর কি। তা আমি আজকের ক্লাসে বলতেছি না, সেটা নেক্সট কোনো রিটেন রিলেটেড যে টপিকসগুলো আছে সেটা পড়ানোর সব আপনাদেরকে বলবো। এটার কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, যেমন চেস্ট টিউব ইনসারশন। চেস্ট টিউব ইনসারশন এটা একটা ক্লিনিক্যাল কথা এখানে আমি অ্যাড করছি এই কারণেই, কারণ আপনারা যখন ইন ফিউচার যখন ওয়ার্ডে যাবেন, তখন আপনারা বিভিন্ন টাইপসের পেশেন্ট দেখতে পারবেন, বিশেষ করে যারা লাং রিলেটেড যে সমস্যাগুলো নিয়ে আসে। মনে করেন কারোর প্লুরাল ইফিউশন হয়েছে, অথবা নিউমোথোরাক্স, অথবা হিমোথোরাক্স। তো এই জিনিসগুলো আপনারা ওয়ার্ডে মানে খুব বেশি ডিল করে থাকবেন যে কোনো সময়। তো নিউমোথোরাক্স হোক, সেটা হিমোথোরাক্স হোক, ঠিক আছে, টেনশন নিউমোথোরাক্স হোক, অথবা প্লুরাল ইফিউশন হোক, তো তখন হয় কি আমাদের লাংস রিলেটেড যত সমস্যা হয়, কখনো লাংসের মধ্যে পানি জমে, অথবা লাংসের মধ্যে কখনো রক্ত জমতে পারে, অথবা লাংসের মধ্যে বাতাস আটকে যে টেনশন নিউমোথোরাক্স হইতে পারে, অথবা প্লুরাল মানে ইনফিউশন হয় বা প্লুরাল মানে ইনফেকশন হওয়ার কারণে আমার লাংসের মধ্যে বিভিন্ন সেগমেন্টে কী হয়, ফ্লুইড জমে থাকে। ওই ফ্লুইডটাকে বের করানোর জন্য আমরা বাইরে থেকে বিভিন্ন সময় নিডেল ঢোকাই, সেলাইন সেট দিয়ে আমরা ওই জিনিসটাকে বের করে ফেলি। ওকে, তো আমরা যখন নিডেলটা ঢোকাই, এই নিডেলটা আমরা ঢোকাই কোন জায়গা দিয়ে, এই নিচ দিয়ে ঢোকাই। আমাদের দেখো উপরের দিকে একটা রিবস এবং আর একটা রিবস, এই দুইটা রিবসের যে আর্টারি ভেইন নার্ভগুলো আছে, এর মাঝখানে দেখো এই একটা জায়গা আছে। তাহলে এইটুকু জায়গাকে আমরা বলতে পারি কি, সেফ? ইজ ইট সেফ নাকি সেফ না? জি ভাইয়া, জি ভাইয়া। সেফ কি সেফ না? অবভিয়াসলি এটুকু সেফ। ঠিক আছে, তুমি একটা মানে নিডেল বলতে তো বুঝো একটা সুই ঢুকানো। এখন সুই আমরা তো হাতে যখন রক্ত টানি ওইটার একটা সাইজের সুই বলি, আমরা যখন ফ্লুইড বের করতে যাই তখন একটু মোটা সাইজের সুই আর কি ইউজ করি। ঠিক আছে, আমরা নিডেল মানে সুইয়ের ইংলিশ তো নিডেল আর কি। তো আমরা বিভিন্ন সাইজের নিডেল পাওয়া যায়, বুঝছো? তো আমরা অলওয়েজ যখন কাউন্ট করি, রিবসগুলো কাউন্ট করে আসি, আমরা সবসময় রিবসের ঠিক একটার ওপরের সাইডে ঢোকানোর চেষ্টা করি। আমার হাতে যদি মনে করো এটা একটা রিবস, আমার কলমটা মনে করো একটা রিবস, আমি একটা রিবস হাতে ফিল করছি, আমি সবসময় চেষ্টা করি ওই রিবসের ওপরের দিক দিয়ে ঢোকাইতে, নিচের দিকে ঢোকানোর চেষ্টা করি না। কেন নিচের দিকে ঢোকানোর চেষ্টা করি না? আর নার্ভ আছে নিচের দিকে একদম দেখো ইমিডিয়েটলি একটা রিবসের শেষ হওয়ার সাথে সাথে কী থাকে, ওই নার্ভ থাকে। এখন তুমি তো জানো না, তুমি তো বাইরে থেকে আন্দাজে ঢোকাইতেছো। এখন এখন তোমার দেখা গেলো এইখানে যে ডিরেক্ট আমার বোনসে লাগতে পারে, ডিরেক্ট ওই বোনসের নিচেই একদম যে লোয়ার এন্ডের নিচে দেখো নার্ভটা বের হয়ে আছে। নার্ভে ঢোকানোর সাথে সাথে নার্ভে আঘাত লাগলে ওই ব্যথায় ওই রোগী লাফ দিয়ে উঠবে। ঠিক আছে, নার্ভে তুমি যখনই সুইতে টাচ করবা, ওই পেশেন্ট ওই ব্যথা সহ্য করতে পারবে না। হঠাৎ করে এরকম পেইনের কারণে দেখা যেতে পারে নিউরোজেনিক শক হয়ে যেতে পারে, নিউরোজেনিক শকে চলে যায়, পেশেন্ট মরেও যেতে পারে। তা আমরা কী করি না, আমরা কখনও কোনো একটা রিবস পাইলে রিবসের নিচে যাই না, সবসময় রিবসের উপর দিকে ঢুকি। কারণ দেখো এই রিবসটা একটু খেয়াল করো, এই রিবসটা এই রিবসের ওপরে দেখো ফাঁকা জায়গা, এবং ওই রিবসের ওপরের যে এরিয়াটুকু আছে ওইটুকুই সেফ এরিয়া। ক্লিয়ার? দেখো উপরের ওইটুকু কি সেফ,
কারণ ওইখানে শুধুমাত্র মাসেল আছে, তুমি মাসেল ফুটা করলে ওই মাসেলের সামান্য একটু পেইন পাবা, কিন্তু নার্ভ ড্যামেজ হচ্ছে না, ওখানে আর্টারি ড্যামেজ হইতেছে না, ওখানে কোনো ভেইন ড্যামেজ হইতেছে না। তুমি যদি আর্টারি ফুটা করে ফেলো ওই ব্লিডিং বন্ধ হবে না, তখন তোমাকে অপারেশন করে ওই ব্লিডিং আর্টারিটা লাইগেট করে বন্ধ করে আসতে হবে। তুমি যদি ভেইন পর্যন্ত তুমি যাইতেই পারবা না, কারণ ভেইন আরও উপরের দিকে আছে। দেখো ভেইনে আঘাত করা মানে কি, তুমি বোনস ফুটা করে ফেলছো, তার মানে বোনস ফুটা করে ফেললে তুমি ভেইন পর্যন্ত যাইতে যাইতে রোগী ওই দিকতে লাভ মারবে, আরও বেশি লাভ মারবে। তো এই হলো ক্লিনিক্যাল একটা জিনিস যে ইন্টারকোস্টাল প্রসিডিউর। তার মানে এখানে ইন্টারকোস্টাল প্রসিডিউর বা চেস্ট টিউব ইনসারশন বলতে আমরা বলছি, এখানে আমরা বলি চেস্ট টিউব ড্রেনেজ। তার মানে চেস্টের মধ্যে আমরা একটা টিউব ঢুকাইতেছি, কোনো সময় আমরা নিডল ঢুকাই, কোনো সময় পাইপ ঢুকাই। এটা মনে রাখো, শুয়ে জায়গায় আমরা মাঝে মাঝে পাইপও ঢুকাই। যদি হিউজ পরিমাণ প্লুরাল ইফিউশন থাকে, হিউজ পরিমাণ মানে ফ্লুইড জমে থাকে ভেতরে, তখন আমাদের পাইপ ঢোকানো লাগে, ঠিক আছে। তো এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা ঢোকাই কোথায় সেটা তো বুঝছো, টু অ্যাভয়েড নিউরোভাস্কুলার ইনজুরি। এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা ওই সেফ জোনটাতে ঢুকাই, ঠিক আছে। এটা যে কোনো রিপসের ক্ষেত্রেই ঢোকানো লাগতে পারে, কারণ লাংসের বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন সময় সমস্যা হতে পারে। তো এটার কোনো নির্দিষ্ট জায়গা নাই যে তোমাকে ওই 3rd and 4th মাঝখানে ঢুকাইতে হবে, 5th 6th মাঝখানে ঢুকাইতে হবে, এমন না। লাংসেরও বিভিন্ন সেগমেন্ট আছে, আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব। তখন যে লোবে ইনফেকশন হয় আমরা সেই লোব অনুযায়ী কাউন্ট করে করে সেই রিপসতে আমরা এটা টিউবটা ইনসার্ট করি, ওকে। এখন দেখো অ্যাঙ্গেল অফ রিব, যেটা আমরা বলছিলাম যে যেই জায়গা থেকে আমার রিপসটা সব থেকে বেশি কার্ভড হবে সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ রিপস। এটাকে আমরা বলি কি শ্যাফট বেন্ড শার্পলি ফরওয়ার্ড। তার মানে এখান থেকে কী আছে, এরকম বাঁক নিয়ে সামনের দিকে খুব শার্পলি সামনের দিকে মুভ করতেছে। মার্কস দ্য পয়েন্ট অফ দ্য ম্যাক্সিমাম কার্ভেচার, এই জায়গাটাতে সব থেকে বেশি কী হবে, বাঁকটা নেবে। এবং লাইস ল্যাটারাল টু দ্য টিউবারকল যেখানে শেষ হয় ঠিক তারপরেই এই জিনিসটা শুরু হবে ল্যাটারাল সাইড থেকে। এবার এখানে আছে অ্যাটাচমেন্ট টু দ্য ইরেক্টর স্পাইনি মাসেল, এখানে একটা অ্যাটাচমেন্টও আছে এই অ্যাঙ্গেলে, এটাকে আমরা কী বলি, ইরেক্টর স্পাইনি মাসেল। এটুকুতে কারোর কোনো প্রবলেম থাকলে বলতে পারো। না ভাইয়া। ভাইয়া ফ্যাসেট আর ফসা কি সেম? ফ্যাসেট এবং ফসা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ইউজ করি। বিশেষত ফ্যাসেটটা আমরা বোনস টু বোনস যখন তোমার জয়েন্ট হয় তখন আমরা স্পেশালি ফ্যাসেট বলি আর কি। আর ফসাটা তখনই বলি যে ফসাতে বিভিন্ন সময় মাসেল লাগতে পারে, বিভিন্ন সময় কার্টিলেজ লাগতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকম স্ট্রাকচার থাকতে পারে। বাট ফ্যাসেট অলওয়েজ আমরা বলি যে বোনস যখন আরেকটা বোনসের সাথে মানে জয়েন করে তখন আমরা ওটাকে ফ্যাসেটই বলার চেষ্টা করি অলওয়েজ, ঠিক আছে। জি। বাট ফসা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ওখানে লাগতে পারে, কিন্তু যেখানে বোনস লাগবে সেটারে তুমি ফসা বলবা না কখনো। তাহলে আমরা পেছন সাইডটা দেখলাম, শার্প মানে শ্যাফট অথবা বডি দেখলাম। এখন আসি অ্যান্টিরিয়র এন্ড। অ্যান্টিরিয়র এন্ড খুব ছোটো একটা জিনিস, এটা কি আছে, একটা ফ্ল্যাট এবং একটা কাপ শেপ। কেন কাপ শেপ? কারণ ওইখানে কী লাগে, কোস্টাল কার্টিলেজ। এই যে আর্টিকুলেট উইথ কোস্টাল কার্টিলেজ দেন কানেক্ট রিবস টু দ্য স্টার্নাম। তো অ্যান্টিরিয়র রিবস মানে অ্যান্টিরিয়র এন্ড আর কিচ্ছু নাই। এখন আসো সাইড ডিটারমিনেন্ট। এই জিনিসটাই তোমাদের যখন তোমরা আইটেম দিতে যাবে তখন তোমাদের লাগবে, যে দেখা যাবে একটা রিবস ধরে তুমি কীভাবে সাইড ডিটারমিনেশন করবা। তাহলে একজন একটু মাইক অন করে জাস্ট বলো তো, তুমি একটা রিবস যখন সাইড ডিটারমিনেশন করবা কোন সাইডের রিব, তুমি তখন দুইটা জিনিস দেখবা। কি কি দেখবা বলো, কে একজন বলো, যে তুমি তো বুঝবা না যে আমার রাইট সাইডের রিব এবং লেফট সাইডের রিব দুইটাই তো একই রকম জিনিস, দুইটারই একই রকম ফিচার্স আছে। তো এটা ধরো আমার রাইট সাইডের, এটা লেফট সাইডের, তাহলে তুমি বুঝবা কীভাবে কোন জিনিসটা কোন ডিরেকশানে রাখলে তুমি বুঝতে পারবা যে এটা আমার ডিরেকশানটা ঠিক আছে বা ধরাটা ঠিক আছে। ভাইয়া ওই যে নিচের দিকে যে গ্রুপটা থাকে ওইটা আমি টেবিলের উপর রাখবো, দেন সামনের দিকে যে গ্রুপটা থাকে ওইটা যেদিকে মুভ করে থাকবে এর অপোজিটটা হবে আমার রিপ আর কি। মানে সামনের দিকে গ্রুপটা যদি ডান দিকে মুভ করে থাকে তাহলে এটা আমার লেফট রিপ। ঠিক ঠিক বলছো। এখন দেখো আমি দুই সাইডের রিপসটা একটু দেখাই, তাহলে তোমাদের মানে এটা জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা কোন সাইডের রিপ, রাইট সাইডে। তাহলে এখন তুমি যখন রাইট সাইডের রিপটা ধরবা, তাহলে একটা রিপস ধরার সময় তুমি ধরো এই পেছনের এন্ডটা ধরছো, কোথায় ধরছো, পেছনে ধরলে তাহলে তোমার কোন জিনিসটাকে কোথায় কোন পজিশনে রাখতে হবে, এই সামনের দিকে যে অ্যান্টিরিয়র গ্রুপটা আছে এটাকে আমার কোন ডিরেকশনে নিয়ে আসতে হবে,
এই যে কোস্টাল গ্রুভ, এটাকে আমার অলওয়েজ সামনের দিকে সামনের রাখতে হবে। দিকে। এটা তোমার ফরওয়ার্ড মানে সামনের দিকে তোমার এটার মুখ করে রাখতে হবে। তুমি ধরো এইখানে আঙুল দিয়ে ধরে রাখছো, আঙুল দিয়ে এরকম, আমার কলমটা দেখা যাচ্ছে, ধরো তুমি এখানে ধরছো, ধরে এরকম বলতেছো যে এটা একটা রাইট সাইডেড টিপিক্যাল লিপস। এখন তুমি রাইট সাইডে ধরবা, তোমার এই সামনের পয়েন্টটা কি থাকবে? একটা কোস্টাল গ্রুপ থাকবে। তুমি তো এটার আর পিছনে উল্টাইতে পারবা না, পারবা? পারবা না। তখন তোমাকে এভাবে ধরতে হবে। ধরার পরে এইখানে কি থাকবে? এই যে এটা আমি মার্ক করে রাখছি, এখানে কি থাকবে? গ্রুপ ফর কোস্টাল কার্টিলেজ, এটা সামনের দিকে মুখ করে থাকবে। পেছন দিকটা তো তুমি ধরছো, আর একটা জিনিস থাকবে, সেটা কি? এই যে কোস্টাল গ্রুভ, এটা কোন ডিরেকশনে থাকবে? কোন ডিরেকশনে? নিচের দিকে। এটা সবসময় নিচের দিকে মুখ করে থাকবে। লন। এটা নিচের দিকে মুখ করে থাকবে এইভাবে। এখন তুমি যদি বোনসটারে ঘুরাই দাও, উল্টায় দাও, দেখলে তুমি এই যে উল্টা এইভাবে ধরছো, এইভাবে ধরছো, তাহলে এইভাবে ধরলে কোন ডিরেকশনে যাচ্ছে দেখো তো? এইভাবে ডিরেকশন ধরলে কি হয়? ধরো এটা হলো আমার নর্মাল পজিশন, তাই না? তো তুমি উল্টায় ধরছো, উল্টায় ধরলে কি হয়ে গেল? আমার তো কোস্টাল গ্রুপ তো সামনের দিকেই আছে, তাহলে ভুল কোথায়? উপরে উঠে গেছে। উপরে উঠে গেছে কোনটা? উঠে গেছে। উপরে উঠে গেছে আমার শার্প মার্জিনটা। দেখো আমার যে শ্যাফটের যে শার্প মার্জিনটা ছিল, আমার শ্যাফটের এই যে এখানে কী ছিল? শার্প বর্ডারটা ছিল না? আর এই দেখো নিচে আমার কি আছে? কোস্টাল গ্রুপ। কোস্টাল গ্রুপের ডিরেকশন তখন উপরের দিকে হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? বোঝো নাই নাকি? সবাই কি বুঝছো নাকি বুঝো না? একটু ক্লিয়ার করো তো। বুঝছি ভাইয়া। এই দেখো তুমি এইভাবে উল্টা করে ফেলছো, তার মানে তোমাকে ধরতে হবে এই যে এই মাথা যদি এইভাবে ধরো, তাহলে তোমার ডিরেকশনটা এই ডিরেকশনে থাকবে। ধরো তুমি হেডটা ধরছো আঙুল দিয়ে, তাহলে তোমার সামনের দিকে কি আছে? কোস্টাল গ্রুপটা আছে। আর এই ভেতর দিকে কি আছে? দেখো এই যে কোস্টাল গ্রুপ নিচের দিকে থাকবে। তুমি যদি এটার উল্টা উল্টা করে ধরে ফেলো, তাহলে উল্টে যাবে পুরোটাই, ঠিক আছে? তখন উপরের দিকে চলে আসবে কি? কোস্টাল গ্রুপ উপরের দিকে চলে আসবে, শার্প বর্ডারটা আমার ডিরেক্টের আপার ওয়ার্ড মানে উপরের দিকে থাকবে, যেটা পুরোটাই উল্টায় যাবে। বুঝছো? তাহলে এটাই আমার মনে রাখতে হবে। সাইড ডিটারমিনেশনের ক্ষেত্রে হেড সবসময় আমার পেছন সাইডের দিকে ধরতে হবে। হেডটা আমার মানে আমি হেডটাকে ধরে, আমার হেডটা যেহেতু পেছন দিকে আছে, আমি হেডটাকে যদি ধরতে পারি, ধর আমার এই কলমের এইটা হলো আমার হেড, তাহলে এটাকে আমি যদি হেডটাকে ভেবে পেছন দিকে ধরি, তাহলে আমার কি চলে আসবে? অ্যান্টিরিয়র এন্ডটা সামনের দিকে চলে আসবে। অ্যান্টিরিয়র এন্ডেই তুমি বুঝতে পারবা না যে আমার বোনসটা ধরা ঠিক আছে কিনা। তুমি টিপিক্যাল লিপসের কোনটা দেখবা? নিচের দিকে যে আমার কোস্টাল গ্রুপ আছে, কোস্টাল গ্রুপটা নিচের দিকে আছে কিনা ডিরেকশনে। কোস্টাল গ্রুপটা যদি নিচের দিকে থাকে, তাহলে তুমি অ্যান্টিরিয়র এন্ডটাও ঠিকঠাকভাবে করতে পারো, পোস্টেরিয়র এন্ডটাও ঠিকঠাকভাবে করতে পারবা। কারণ তুমি শুধু পোস্টেরিয়র এন্ড আর অ্যান্টিরিয়র এন্ড ঠিক ধরলে, গ্রুপ উপরের দিকে আছে ধরে মনে হবে যে ঠিক আছে, কিন্তু কি ডিরেকশন কি ঠিক আছে? ডিরেকশন ঠিক নেই, তোমার ধরাটা ঠিক হয় নাই, ঠিক আছে? তাহলে তিনটা জিনিস খেয়াল করতে হবে। একটা হলো সামনের কোস্টাল গ্রুপটা সামনের দিকে থাকতে হবে, তারপরে তোমার হেডটা পেছন দিকে থাকতে হবে, এবং যেটা ভেতর দিকে কোস্টাল গ্রুপ আছে সেটা নিচের দিকে থাকতে হবে। এটা থাকলেই তুমি বুঝতে পারবে যে আমার রিপসটা ধরা ঠিক আছে। ওকে, এখন আসো মাসেল অ্যাটাচমেন্ট। মাসেল অ্যাটাচমেন্ট মাসেল অ্যাটাচমেন্টটা আমরা তিনটা নামের কথা বলছিলাম এর আগের ক্লাসে আমি, ঠিক আছে? তোমাদের অত কোনো মাসেল অ্যাটাচমেন্ট এখানে নাই, তো তিনটা জিনিস মনে রাখবা। এখানে আমি তিনটা এই যে মাসেলের কথা বলছিলাম, তো দেখো এখানে তিনটা মাসেলের তিন রকম ডিরেকশান থাকে। তো এখানে নর্মালি যেটা আমার সব থেকে বাইরেটা থাকে সেটা এই ডিরেকশানে থাকে, এরপরে যেটা থাকে সেটা এই ডিরেকশানে থাকে, এরপরে যেটা আছে সেটা আর একটু নর্মালি এরকম ভার্টিক্যাল থাকে। তাহলে তিনটা মাসেল লেয়ার তিন রকম ডিরেকশানে আছে। ওকে, তাহলে আমি ধরো প্রথম যে লেয়ারটা আছে সেটা এইভাবে আছে, এর উপরে যে লেয়ারটা আছে সেটা এইভাবে আছে, একদম সবার বাইরে যে লেয়ারটা আছে সেটা এইভাবে আছে। তাহলে একটা কী তৈরি করলো? একটা মেশ। মেশ মানে বলতে বোঝায় এখানে জালের মতো একটা জিনিস তৈরি করছে, তাই না? তাহলে মাসেলগুলো যখন এইভাবে আড়াআড়ি একটা আর একটা আড়াআড়িভাবে থাকবে, এদেরকে স্ট্রেংথ বাড়বে না কমবে? এটাতে কিন্তু স্ট্রেংথ বাড়বে। তো যার কারণে রিপসের মাঝখানে এই জিনিসগুলো এইভাবে থাকবে, এবং এই জিনিসটা থাকার কারণেই আর একটা সুবিধা আছে, সেটা হলো মুভমেন্ট হওয়ার সময় আমার আমি যখন এই যে অক্সিজেন নিচ্ছি, তখন আমার কী হয়? চেস্টটা কী হয়? ফুলে যায়, ঠিক আছে? এক্সপ্যান্ড করে চেস্ট। আমি যখন আবার বাতাসটা ছেড়ে দিই, তখন আমার চেস্টটা কী করে? আবার মানে চুপসে যায়, ঠিক আছে? কন্ট্রাকশন হয়ে ভিতরের দিকে চলে যায়। তো এই মুভমেন্ট হওয়ার কারণে তখন আমার মাসেলগুলো অ্যাক্টিভলি তখন ভালো কাজ করতে পারে। এবং ধরো একই ডিরেকশনে যদি এক মাসেল বারবার কাজ করতে থাকে, ওই মাসেলের স্ট্রেংথ কি বাড়বে না কমবে? কমবে। কমে যাবে। তো এখানে মাল্টি ডিরেকশনে যখন মাসেলগুলো থাকবে, যখন বাইরের দিকে যাওয়া লাগবে তখন এক ধরনের মাসেলের কন্ট্রাকশন হবে, যখন ভেতরের দিকে আসা লাগবে তখন আর এক ধরনের মাসেল কাজ করবে। তার মানে কাজটা ভাগ হয়ে গেল, কোনো একটা সিঙ্গেল মাসেলের উপরে প্রেশার পড়বে না।
কোনো একটা সিঙ্গেল মাসেল প্রেশার বেশি পড়ার কারণে কিন্তু সেটা মাসেলে স্ট্রেইন হয়, আমরা মাসেলকে স্ট্রেইন বলি বা মাসেল ক্রাম্প হয়। তো এই জিনিসগুলো কিন্তু তখন আর এখানে হবে না। আর এখানে অত বেশি প্রেশার পড়েও না যদিও, কিন্তু এই যেটার কারণে কি হয়, আমাদের রেসপিরেশন বা রেসপিরেটরি সিস্টেম যেদিন থেকে জন্ম হয়েছে মরার আগ পর্যন্ত এটা চলবেই। তো এই কারণে এই মাসেলগুলো খুব কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে, জাস্ট লাইক কার্ডিয়াক মাসেলের মতোই। তো যার কারণে এইগুলোর উপরে প্রেশার আলটিমেটলি বেশি থাকে। ধরো তুমি হাতে কাজ করতেছো, হাতের মাসেলগুলো তুমি ঘুমাই থাকলে আর অত বেশি কাজ করা লাগছে না, ওইগুলো রিল্যাক্স বা রেস্ট পায়। এগুলো কি রেস্ট পায় কখনো? এগুলো মানে প্যাসিভলি কাজ করেই যাচ্ছে আলটিমেটলি। তো আমার মাসেল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমরা চলে আসি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, যেটা এই যে সবার বাইরের দিকে। এরপরে যেটা আছে সেটা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, সেটা আমার ভেতরের দিকে। আর এখানে আরও একটা মাসেলের কথা আছে, সেই মাসেলটা এখানে নাই, সেটাকে আমরা বলি ইনার মোস্ট মাসেল। ঠিক আছে, ইনার মোস্ট মাসেল, এই যে ভেতরের দিকে যেটা যে ভার্টিক্যাল যেটা আছে সেটাকে আমরা বলি ইনার মোস্ট। ওকে, আর এখানে ইরেক্টর স্পাইনাল মাসেলের কথা বলা আছে, এটা নেয়ার অ্যাঙ্গেলের দিকে থাকে, ওই যে অ্যাঙ্গেল অফ, এই যে এখানে কোথায় গেল, এই যে এই অ্যাঙ্গেলের পিছনে লাগে ইরেক্টর স্পাইন মাসেল। ঠিক আছে, আর একটা ছিল সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল, এটা হলো সবার বাইরের দিকে লাগে, আউটার সারফেসে, এই যে এই বাইরের দিকে লেয়ারে লাগে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। বাট ওটা আগেই বলার দরকার নেই, স্পেশালি বলবা এই তিনটা মাসেলের নাম। একটা হলো এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, আর একটা বলবা একদম ইনার মোস্ট মাসেল। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি ইনার মোস্ট মাসেল, এই মাসেলের নাম বলবা, তিনটা মাসেল। আরেকটা বলবা ওই যে ইরেক্টর স্পাইন, এটা কোথায় লাগবে, আমার অ্যাঙ্গেলে লাগবে, বাট নিয়ার টু অ্যাঙ্গেলে লাগবে। ক্লিয়ার? এরপর আসো ওসিফিকেশান সেন্টার। ওসিফিকেশান সেন্টার প্রাইমারি যেটা আছে, প্রাইমারি সেন্টারটা হলো শ্যাফট, মানে বডি যেটা আছে, বডিটা আগে শুরু হয় আর কি। তো এটা হলো প্রাইমারি ওসিফিকেশান সেন্টার থেকে ওটা আসে। আর সেকেন্ডারি ওসিফিকেশান সেন্টার পরবর্তীতে আসে হেড এবং টিউবারকল, এবং তিনটা ওসিফিকেশান সেন্টার। তাহলে প্রাইমারি ওসিফিকেশান সেন্টারটা মনে করো বড়, আর সেকেন্ডারি ওসিফিকেশানটা এরকম ছোটো ছোটো দুইটা জিনিস। তাহলে তিনটা ওসিফিকেশান সেন্টার থেকে আমার কি শুরু হবে, ওসিফিকেশান অফ দ্য টিপিক্যাল লিভ বা এটা ডেভেলপমেন্ট শুরু হবে। এবং কত সপ্তাহ থেকে শুরু হবে? 8 সপ্তাহ থেকে, দুটোই 8 সপ্তাহ থেকে। আর টিউবারকলটা পিউবার্টির অ্যাট পিউবার্টি এবং ফিউজ হবে 25 বছর বয়সে যে। ঠিক আছে, টিপিক্যাল লিভসের ক্ষেত্রে। এখন আসো ফার্স্ট লিভ এবং টিপিক্যাল লিভ, মানে টিপিক্যাল এবং এটিপিক্যাল লিভসের মধ্যে বেসিক ডিফারেন্স, এটা আমরা আগের গেছেও দেখে আসছি। এখানে ফ্যাসেট থাকবে কয়টা হেডে, টিপিক্যালের ক্ষেত্রে 2টা থাকবে, এটিপিক্যালে কয়টা থাকবে? 1টা। টিপিক্যাল লিভসের ক্ষেত্রে কোস্টাল গ্রোভ আছে, এটিপিক্যাল লিভসের ক্ষেত্রে কোনো মেবি অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট বলতে এখানে মেবি অ্যাবসেন্ট বলতে কাদের ক্ষেত্রে বলছে, বলতে পারবা কেউ? এটা ফার্স্ট লিভের ক্ষেত্রে বলছে, কিন্তু সেকেন্ড লিভের ক্ষেত্রে কিন্তু কোস্টাল গ্রোভ আছে। 11-12 ওখানেও কোস্টাল গ্রোভ আছে। টিউবারকল টিপিক্যাল সবার ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। মেবি অ্যাবসেন্ট কাদের ক্ষেত্রে টিউবারকল অ্যাবসেন্ট থাকতে পারে? ওই ফ্লোয়াটিং রিপসের ক্ষেত্রে আমার কি আছে, টিউবারকল নাই। এই জিনিস মনে রাখতে হবে। দেখো, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমার একটু খেয়াল রাখা লাগবে, যে টিপিক্যাল এবং এটিপিক্যালের মধ্যে বেসিক ডিফারেন্স, কোনটায় কোন জিনিস আছে। এইভাবে যখন সবগুলো রিপস পড়বো তখন এই জিনিসটা মনে আসবে। এখন আসো কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অত বেশি ওরকম আলাদা কিছু নাই, একটাই হলো ওই যে রিপ ফ্র্যাকচার হতে পারে এবং মাল্টিপল রিপ ফ্র্যাকচার হতে পারে, বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা ট্রমা অথবা পড়ে যে বিভিন্ন কারণে কিন্তু রিপ ফ্র্যাকচার হতে পারে। এবং রিপ ফ্র্যাকচার হইলে তখন একটা যে মানে রিপস ভাঙলে পরে দেখা যায় যে ইন্টারকোস্টাল হয়ে নার্ভ ইনজুরি হয়ে যায়। অনেক সময় সিপিআর দেওয়ার সময় রিপ ফ্র্যাকচার হয়। ঠিক আছে, যে পেশেন্ট হঠাৎ করে আনকনশিয়াস হয়ে গেছে, ওই এমআইয়ের কারণে হতে পারে বা যে কোনো কারণে আনকনশিয়াস হয়ে গেছে, দেখলো সিপিআর দেওয়া হইতেছে, তখন সিপিআরের কারণে প্রেশারের কারণে দেখলো মানে দেওয়া হয়তো স্টার্নামের উপরে, কিন্তু প্রেশারটা তো আসলে অনেক হিউজ প্রেশার পড়ে, 4-5 সেন্টিমিটার নিচের দিকে চাপ দিতে প্রেস করতে হয় আমার চেস্ট। তো ওইটার কারণে কী হবে, রিপ ফ্র্যাকচার হয়ে যেতে পারে। আর কী হতে পারে, চেস্ট টিউব, যে ইমপ্রপার চেস্ট টিউব ড্রেনেজের কারণে হেমোরেজ হতে পারে। হেমোরেজ কখন হবে, তুমি যখন ওই আর্টারি বা ভেইন কোনো একটা যদি ছিদ্র করে ফেলো তখন কী হবে, উল্টাপাল্টা চেস্ট টিউব ড্রেন দেওয়ার কারণে তোমার কী হতে পারে, হেমোরেজ হতে পারে। আর একটা হতে পারে ডিফর্মিটিস এফেক্ট রেসপিরেটরি মেকানিজম। কী কী ডিফর্মিটিস হতে পারে সেটা আমরা একটু পরে দেখতেছি। এখন আসো মুভমেন্ট, একটা রেসপিরেটরি মানে মুভমেন্ট অফ দ্য রিপস আসলে রেসপিরেটরির সাথেই রিলেটেড, মানে রিপসের মুভমেন্ট। রিপস অন্য কোনো মুভমেন্ট করবে না, তুমি চাইলে দেখো আলাদা করে রিপসের মুভমেন্ট করাতে পারবা না, এটা একটা প্যাসিভ মুভমেন্ট। ঠিক আছে, অ্যাক্টিভ মুভমেন্ট, তুমি যখন শ্বাস নিবা এটা অ্যাক্টিভলি, কিন্তু তুমি যখন শ্বাস ছাড়বা এটা প্যাসিভলি হবে। ঠিক আছে, এটা রেসপিরেটরি মানে সিস্টেমের মধ্যে পড়ানো হয়, ফিজিওলজিতে পড়ানো হবে। তো ফিজিওলজিতে যখন আমরা রেসপিরেটরি সিস্টেম পড়বো তখন এখানে দেখবা যে রেসপিরেটরি মেকানিজম আছে, ইন্সপিরেশন এক্সপিরেশন, আমরা দুইটাও জিনিস বলি। ইন্সপিরেশন অলওয়েজ অ্যাক্টিভ, কিন্তু যেটা এক্সপিরেশন, যেটা আমরা নিঃশ্বাস বলি, শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, যেটা শ্বাস ছাড়ি সেটা হলো প্যাসিভলি কাজ করে। তো এইখানে যখন আমরা রেসপিরেশন মুভমেন্টগুলো করি তখন এই রিপসের এই দুইটা মুভমেন্ট হয়,
দুইটা মুভমেন্ট একটু খুব সুন্দর করে দেখো, এখানে একটা টিউবওয়েলের ছবি দেওয়া আছে, তো এটাকে আমরা বলি পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। পাম্প হ্যান্ডেল মুভমেন্ট বলতে বোঝায় কি, এই যে আমাদের যে হাতলটা, এটা হলো আমার হাতল। হাতলটা কি, টিউবওয়েলের হাতল সবসময় নিচের দিকে থাকে, আমরা হাতলটা উপরের দিকে উঠাই, চাপ দিই, উঠাই আবার নিচের দিকে চাপ দিই। তার মানে এই যে আমরা উপর দিকে উঠাচ্ছি আবার নিচের দিকে নামাইতেছি। তো যখন আমরা ইন্সপিরেশন হয়, শ্বাস নেই, তো হাতলের মতো কি হয়, উপরের দিকে উঠতে থাকে, আমাদের চেস্ট কি হয়, ফুলে যায়। তো চেস্ট যখন ফুলে যায় তখন মনে করো উপরের দিকে উঠতেছে ডিউরিং ইন্সপিরেশন। যখন আমি বাতাস ছেড়ে দেই তখন কি হয়, এক্সপিরেশন। তাহলে এক্সপিরেশন ইন্সপিরেশনে কী হয়, চেস্ট উপরের দিকে উঠতেছে আবার নিচের দিকে নামতেছে। তো এই টিউবওয়েলের মতোই কাজ করে। তো কী হয়, তখন এই যে এই রিপসটা দেখতেছো না, এই যেখানে রিপস, এই রিপসটা তখন উপরের দিকে ওঠে আর নিচের দিকে নামে। এখানে ছবিতে দেখো সুন্দর করে দেওয়া আছে। তো একটা রিপসেরই দুইটা মুভমেন্ট এখানে দেওয়া আছে দেখো। তাহলে রিপসটা যখন উপরের দিকে উঠছে আবার এই জায়গা যখন নিচের দিকে নামছে, তাহলে মাঝখানে কি একটা ডিফারেন্স হয়েছে, তাহলে মুভমেন্ট অবশ্যই এখানে হইতেছে। তাহলে এই উপর নিচ এটাকে আমরা বলি পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, এলিভেশন অফ দ্য রিপস। এলিভেশন মানে হলো উপর দিকে ওঠা। ক্লিয়ার? আর একটা হইলো যে আমি তো শুধু সামনের দিক থেকে উঠাইতে পারবো না, আমার পাশের দিক থেকে উঠাতে হবে। একটা রিপস যখন ওঠে তখন ও শুধু সামনের দিক থেকে উঠাবে না, ঠিক আছে? একটা রিপস এইভাবে ধরো, একটা রিপস ও শুধু এরকম সামনের দিকে উঠবে না, কারণ ওকে একটা মোস্ট কার্ভ বোনস। এখন একটা কার্ভ জিনিসটা কি হয়, পাশ থেকে উঠাই নিয়ে আসতে হয়। ওই পাশ থেকে ওঠানো জিনিসটাকে এই যে বাকেল হ্যান্ডেল মুভমেন্ট বলি, ঠিক আছে? বালতির হাতল যেভাবে উঠানো হয় ওইটার মতো। তাহলে বালতির হাতলে কি হয়, এইখানে দেখো, এটারে যদি তুমি পেছনেরটারে, এটারে মনে করো আমার হেড মনে করো। কার হেড? রিপসের হেড। আর ওই যে ওই পাশের যে আর একটা এন্ড আছে ওইটাকে আমরা কি মনে করো, ওইটাকে বলো মনে করো অ্যান্টেরিয়র এন্ড। এটুকু বুঝছো? এই ছবিটা খেয়াল করো, দেখো এই যে বালতির দুইটা মাথা হাতলের, তাহলে এক পাশে একটা লেগে আছে আর এক পাশে একটা লেগে আছে। পেছনটারে ধরো পোস্টেরিয়র এন্ড বলো আর সামনেটার অ্যান্টেরিয়র এন্ড বলো। তখন এই পোস্টেরিয়র এন্ডটাকে সামনের অ্যান্টেরিয়র। তাহলে এই যে হ্যান্ডেলটা দেখো এখান থেকে উপর দিকে উঠাচ্ছ, তাহলে এটা কোন পাশ থেকে উঠাইতেছো? সামনাসামনি তো উঠাচ্ছ না, সাইড থেকে উঠাইতেছো। ল্যাটারালি যখন উঠাইতেছো তখন সেটা আমরা বলি বাকেল হ্যান্ডেল মুভমেন্ট। এই বাকেল হ্যান্ড মুভমেন্ট যখন হয় তখন চেস্ট ল্যাটারাল সাইড থেকে ডায়ামিটারে বড় হতে থাকে। তাহলে এক মুভমেন্টে আমার সামনের দিক থেকে চেস্টটা বড় হইতেছে, আর এক মুভমেন্টে আমার সাইড থেকে বা ল্যাটারাল সাইড থেকে আমার চেস্টটা কী হইতেছে, ডায়ামিটারটা ইনক্রিজ করতেছে। এবং এই দুইটা একই সাথে হয়, এই দুইটা একসাথে হয়, কোনোটা সিঙ্গেল মুভমেন্ট হয় না। পাম্প হ্যান্ডেল মুভমেন্ট এবং বাকেল হ্যান্ডেল মুভমেন্ট দুইটা একসাথে হবে, যার কারণে আমার রেসপিরেশন হবে। এটুকু বুঝছো? তাহলে দুইটা মুভমেন্ট মনে রাখবা। একটা হলো আমার টিউবওয়েলের হাতলের মতো, যেটাকে আমরা বলছি পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, সেটা কি হবে, অ্যান্টেরিয়র দিক থেকে উঠবে, উপর দিক থেকে মানে সামনাসামনি উঠবে। আর যেটা বাকেল হ্যান্ডেল মুভমেন্ট সেটা পাশাপাশি উঠবে, ল্যাটারাল দিক থেকে উঠবে, ঠিক আছে? তাহলে অ্যান্টেরো পোস্টেরিয়র থেকে উঠলে সেটা পাম্প হ্যান্ডেল, আর যদি ল্যাটারাল সাইড থেকে উঠে তখন সেটা আমরা বলবো বাকেল হ্যান্ডেল, এবং দুইটা একই সাথে হবে। বুঝছো সবাই? বুঝছি ভাই। পারবা? বুঝছি ভাই। এরপরে কিছু ভাইবা কোশ্চেন দেওয়া আছে তোমাদের, সেগুলো একটু পড়বা। এই ভাইবা কোশ্চেনগুলো আমি যেদিন ভাইবা নেব সেদিন ধরবো এখান থেকে। ক্লিয়ার? পারবা? ফার্স্টই বলি, টিপিক্যাল লিপস। জি ভাই পারবো। জি ভাই পারবো। ভাইয়া ক্রেস্টের কাজ বলেছিলেন, ওইটা বুঝি না। ক্রেস্টে জাস্ট একটা লিগামেন্ট লেগে থাকবে। ক্রেস্টের আলাদা কোনো কাজ নাই। ক্রেস্ট শুধুমাত্র উপরের যে দুইটা ফ্যাসেট আছে ওই ফ্যাসেট দুইটাকে জাস্ট ও দৃঢ়তা প্রদান করবে, ওখানে একটা লিগামেন্ট লাগবে, এই আর কি। ক্রেস্টে স্পেসিফিক কোনো কাজ নেই। বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে, আমরা এখন ভার্টিব্রা নিয়ে একটু আলোচনা করি। ভার্টিব্রা কয়টা আছে আমাদের বডিতে? 25টা না 26টা না কয়টা? 33টা। 33টা। কে রাইট অ্যান্সার দিছে বলো? আচ্ছা, আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে আমাদের জন্য সবার জন্য একটু বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে প্রথম যে আছে এখানে C7 পর্যন্ত আছে, তাহলে এখানে কয়টা? 7টা। T1 থেকে T12 এখানে আছে কয়টা? 12টা। লাম্বার কয়টা আছে? 5টা। লাম্বার আছে 5টা। এর নিচে গেলেই আমরা কি বলি সেটাকে? স্যাক্রাল আছে এবং কককিক্স আছে, ঠিক আছে? স্যাক্রাল কয়টা? একটা। কককিক্স কয়টা? একটা। তাহলে আমার টোটাল কয়টা হলো?
ছাব্বিশটা। তাহলে এটা হলো ধরে নেন আপনি এই 26টা কথা বলবেন, ওকে, ভাবে ওটা আপনি এইভাবে 26টার কথা বলবেন। এখন আপনাকে হয়তো বা কিছু ট্রিকলি প্রশ্ন করতে পারে যে এই নিচের দিকে যে স্যাক্রাম, এটা কয়টা বোনস ফিউজড একটা স্যাক্রাম হয়েছে, নিচের দিকে ককিক্স, এটা কয়টা বোনস ফিউজ হয়ে একটা ককিক্স তৈরি হয়েছে। আপনি যখন অ্যান্সার দিবেন তখন হলো ক্লিন কাট অ্যান্সার দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি কখনোই মানে আপনি যতই জানেন না কেন ভাইবা বোর্ডে সবসময় ক্লিন কাট অ্যান্সার দিবেন, কখনো মানে ক্রিটিক্যাল হইতে অ্যান্সার দিবেন না, এতে আপনি বিপদে পড়বেন। আমি আবার সবাইকে একটু মানে করে দিতেছি, যা সতর্ক করে দিচ্ছি, সবসময় প্রশ্নটা সহজ হইতে দিয়ে দিবেন। আপনি যত কঠিন হইতে প্রশ্ন করবেন মানে অ্যান্সার দিবেন, আপনার প্রশ্ন তত কঠিন হতে হবে। আপনি কত ভালো পারছেন, কত ভালো পারেন, কত ভালো পড়ে আসছেন সেটা কিন্তু অনেক স্যার ম্যাম আপনার ওইটা করবে না। আপনি যত ঝামেলা করবেন টিচারও তত বেশি ঝামেলা করবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো সবসময় সাবলীন হইতে অ্যান্সার দিবেন, ঠিক আছে? তো এই যে ক্লিন কাট এটার কথা বললাম, যে আপনি যদি ওই স্যাক্রালকে যদি 3টা মনে করেন, ককিক্সে মনে করেন 4টা, ওই কাউন্ট হিসাব করে মাথায় একটা ক্রিটিক্যাল গাণিতিক হিসাব করে বললেন যে ম্যাম আমার থোরাসিক মানে আমার টোটাল ভার্টিব্রা আছে 34টা, তখনই ম্যাডামের ধরেন মেজাজ টেজাজ গরম হয়ে গেল। কারণ মেডিকেলের টিচাররা একটু বয়স্ক টাইপের, হয়তো ওই হুটাট করে মেজাজ গরম হয়ে যায় অনেকের। সবাই আমার মতো এরকম ঠান্ডা মস্তিষ্কে আপনাকে বোঝাবে না। এখন ওই জিনিসটা কিন্তু আপনি তখন কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনবেন, ওভাবে বলবেন না। ডিরেক্ট বলবেন যে ম্যাম সার্ভাইকাল আছে 7টা, থোরাসিক আছে 12টা, লাম্বার আছে 5টা, স্যাক্রাল একটা, ককিস একটা। এরপরে আপনি কোশ্চেন অ্যারাইজ করবে, আপনি কোয়েশ্চেনকে ইনভাইট করতেছেন। কীভাবে ইনভাইট করতেছেন, এটা একটা ট্রিক্স ভাইবা বোর্ডের। এই যে আপনি ট্রিক্সটা কী করলেন, তখন আপনি ম্যামকে অ্যারাইজ করার সুযোগ দিলেন, কিছু কোয়েশ্চেন এখান থেকে অ্যারাইজ করবে। আপনার তখন ওই জিনিসটা আপনি জানেন যে হ্যাঁ ককিস কয়টাতে বোনস ফিউজড ওখানে তৈরি হয়, স্যাক্রাম কয়টা বোনস ফিউজ হয়ে ওখানে তৈরি হয়। এই যে আপনি কোয়েশ্চেনটা অ্যারাইজ করলেন, আপনি যদি ফার্স্টে অ্যান্সার দিয়ে দিতেন তাহলে কিন্তু এক অ্যান্সারে আপনার ওইখানে শেষ হয়ে যেত। কিন্তু আপনি কি করলেন, কোশ্চেনটাকে ইনভাইট করলেন, ওই কোশ্চেনটা অ্যান্সার দিলেন, স্পেসিফিক অ্যান্সারটা দিলেন, ম্যাডাম আপনার আরও 2টা কোশ্চেন করার সুযোগ পেল। তাহলে আলটিমেটলি যেটার অ্যান্সার আপনি এক লাইনে দিলে একটা কোশ্চেন আপনার ধরেন ওইখানে শেষ হয়ে যেত, সেখানে আপনি 3টা কোশ্চেন অ্যারাইজ করলেন, 3টা অ্যান্সার দিলেন। এতে আপনার মার্ক বাড়বে, এতে আপনার পাশ করার টেন্ডেন্সি বাড়বে, এতে পাশ করার চান্স বাড়বে। সো কখনো একবারে যা জানেন সব বলে দিবেন না, কিন্তু যতটুকু দরকার সেটুকু অন্তত বলতেই হবে আবার। ওকে, আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? ঠিক আছে, আপনি জানেন, আপনাকে বের করতে দেন, টিচারকে একটু বের করতে দেন আপনার মধ্যে থেকে। টিচার নিজেই দেখবেন যে খোসায় খোসায় সব বের করে আনবে, এমন অনেক কিছুই বের করে নিয়ে আসবে যেটা আপনি পারেনও না, আপনি সেখানে সে আটকেও যাবেন, এরকমও হবে। কিন্তু কোশ্চেন ইনভাইট করা শিখতে হবে, এটা আস্তে আস্তে শিখবেন। এখনই বললেও কিছু বুঝবেন না যে ভাই কী বলতেছে, আমি তো যা পারি এইগুলো বলবো, কিন্তু না, এগুলো সময়ের সাথে সাথে শিখবেন, এটা নিয়ে ভয় পড়ার দরকার নেই। প্রথম আপনারা যেভাবে সাবলীন হইতে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু বেশি বলতে যাবেন না কখনো। আর ভাইবা বোর্ডে সবসময় মানে কম কথা বলবেন, কম কথা বলতে গেলে ক্লিন কাট, আজাইরা কোনো অ্যান্সার দিতে যাবেন না, আজাইরা আপনি ওই সময় আরও কত কিছু জানেন কিছু জাহির করতে যাবেন না যে আপনি অনেক কিছু পারেন। যেটা জিজ্ঞেস করবে সেটাই বলবেন, এতে ইমপ্রেশন ভালো হয়। তো যাই হোক, আমরা থোরাসিক ভার্টিব্রা নিয়ে আলোচনা করবো। এখানে যে কালারিং যে ভার্টিব্রাগুলো দেখতেছেন এরা সবাই একই রকম, তো একই রকমের একটা জিনিস পড়লেই হয়। তো আমরা একই রকম যেহেতু শুধু একটা জিনিস পড়লেই হয়। থোরাসিক ভার্টিব্রা ভালো করে পড়লে আপনাদের সার্ভাইকাল মোটামুটি 60% কভার হয়ে যাবে, 60 না 80% কভার হয়ে যাবে, লাম্বার 80% কভার হয়ে যাবে। আর এই নিচের দিকে যে 2 বাবাজি আছে এদের লাগে না, এদের পরীক্ষা আসে না এরা, ঠিক আছে? তো যেটা লাগবে সেটা হলে সার্ভাইকাল লাগবে, থোরাসিক লাগবে, লাম্বার লাগবে। আর নিচের দিকে যেহেতু বললাম যে এরা লাগে না, এরা অ্যাকচুয়ালি লাগে কখন লাগে, এরা নিজেরা মিলে একটা বোনস তৈরি হয় এখানে, আমরা বলি যে এটাকে বলি স্যাক্রাম। যেহেতু স্যাক্রাম একটাই, তো এই স্যাক্রামটা আলাদাভাবে পড়ানো হবে আপনাদের, এবং এই স্যাক্রামটা পড়তেও হবে তখন। আমি বললাম লাগে না, লাগে শুধু স্যাক্রাম, ককিক্স লাগবে না, ঠিক আছে? স্যাক্রাম পড়ানো হবে আপনাদের অ্যাবডোমেন কার্ডের মধ্যে, থোরাক্স কার্ডের মধ্যে না। তো অ্যাবডোমেন কার্ডের মধ্যে লাম্বার পড়তে হবে আর এই স্যাক্রাম পড়তে হবে। তো যাক, সেটা পরের কথাবার্তা। এখন আমরা চলে আসি একটা রিবস ভার্টিব্রা দেখতে কেমন। এই যে ছবিটা দেখতেছেন এটা হলো একটা ভার্টিব্রার ছবি। ওপর দিক থেকে দেখলে কীরকম, নিচ দিক থেকে দেখলে কেমন, সাইড থেকে দেখলে কেমন, দেখেন একটু কী কী দেখতে পান একটু বলেন তো একজন ছবি দেখে। এই ছবিটা যদি আমি আপনাদেরকে জুম করে দেখাই, কেউ কোনো নাম না দেখে বলেন তো এটার কয়টা এন্ড আছে, কয়টা সারফেস আছে, কয়টা বর্ডার আছে, কে বলতে পারবেন? এটা তো বর্ডার নাই, 2টা সারফেস আছে। এটারও বর্ডার আছে, কিন্তু ওই রকম ইন্ডিভিজুয়াল মানে স্পেসিফিক রকম আমরা বলি না।
এটার অ্যান্টেরিয়র সারফেস কোনটা কেউ বলেন তো? অ্যান্টেরিয়র সারফেস কোনটা অ্যান্টেরিয়র সারফেস? আমি উপর দিক থেকে দেখতেছি, উপর দিক থেকে কি সারফেস দেখা যায়? আপার সারফেস আর লোয়ার সারফেস। এখানে আপার সারফেস আর লোয়ার সারফেস আপনারা বুঝলেন, ঠিক আছে। এখান থেকে দেখেন তো এখানে কোনটা অ্যান্টেরিয়র সারফেস কোনটা পোস্টেরিয়র সারফেস? যে বডির যে সামনেরটা ওইটা হলো অ্যান্টেরিয়র, এই যেটুকু, ঠিক আছে, এটাকে আমরা বলি অ্যান্টেরিয়র সারফেস। আর এই ভিতর দিকে একটা ফোরামেন থাকে, ফোরামেনের পেছনের দিকে একটা সারফেস থাকে যেটাকে আমরা বলি এই যে এইখানে, এই যে যে সারফেসটা দেখতেছেন এটাকে আমরা তখন বলি কি পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেস। তাহলে আমার এই সামনের দিকে যে সারফেসটা আছে সেটাকে আমরা কি বললাম? অ্যান্টেরিয়র সারফেস। পেছনের দিকে যে সারফেসটা আছে সেটাকে আমরা বললাম কি পোস্টেরিয়র সারফেস। ক্লিয়ার? মাঝখানে যে একটা গর্তের মতো যে দেখতেছেন ফাঁকা জায়গা এটাকে আমরা বলি ভার্টিব্রাল ফোরামেন। এখান দিয়ে আমার কি পাস করে? নার্ভ, আর্টারি, কি নার্ভ? স্পাইনাল, স্পাইনাল নার্ভ, এটা বলতে হবে। নার্ভ বহু রকম নার্ভ আছে, কিন্তু এখানে যে নার্ভটা নামবে সেটা হলো স্পাইনাল নার্ভ, ঠিক আছে। স্পাইনাল নার্ভের পাশাপাশি আরও কিছু ভেসেলস নামে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ভেসেলস আছে ভার্টিব্রাল আর্টারি, জিনিসটা মনে রাখবেন, ভার্টিব্রাল আর্টারি। এর পাশে আর একটা নার্ভ আছে, আর্টারি আছে, নিউট্রিশনাল আর্টারি। কি বলি? নিউট্রিশনাল আর্টারি। প্রত্যেকটা বোনসের বেঁচে থাকার জন্য স্পেসিফিক নিউট্রিশনাল আর্টারি থাকে, প্রত্যেকটা বোনসের। এখন বলতে পারেন যে ভাই বোনসের মধ্যে আর্টারি কীভাবে ঢুকবে? আর্টারি ঢোকার জন্য নিউট্রিশনাল ফোরামেন থাকে। ফোরামেন মানে বোঝো, ছিদ্র থাকে। এগুলো যখন একটা বোনস হাতে নিয়ে দেখবা তখন একটা বড় বড় বোনস দেখলে দেখবা যে কিছু কিছু জায়গায় একটা গর্তের মতো ফুটো একটা জায়গা আছে, একটা ফুটো থাকে। ওইখান দিয়ে আমার কী যায়? নিউট্রিশনাল আর্টারি যায়। ওই নিউট্রিশনাল আর্টারি ওই বোনসের গ্রো হওয়ার জন্য যত ধরনের যা যা চাহিদা আছে সব কিছু ওখানে সাপ্লাই দেয়। তো ওই ফোরামেনটাকে আমরা কী ফোরামেন বলি বলতে পারবা কেউ? ইন্টারভার্টিব্রাল। আর্টারির নামের সাথেই মিল আছে, নিউট্রিশনাল ফোরামেন। কি ফোরামেন? নিউট্রিশনাল ফোরামেন। তোমাদের এই পিডিএফের মধ্যে সেটা আমি উল্লেখ করছি কিনা আমার খেয়াল নাই, এটা অনেক দিন আগে বানানো। এই জায়গাটাতে আমার নর্মালি নিউট্রিশনাল ফোরামেনটা থাকে, এই সাইডে যেখানে আমি কালো গোল করে দিছি। যেখানে তোমরা ভার্টিব্রা হাতে নিলে দেখবে ওইখানে একটু গর্তের মতো আছে, গর্তের মতো থাকে না, অনেক সময় ভেঙে ভেঙে যায় ওইখানে জায়গাটা, একটা বড় গর্তের মতো হয়ে যায় অনেক সময় ভাঙতে ভাঙতে। এখানে আমার নিউট্রিশনাল ফোরামেনটা এখানে থাকে, ঠিক আছে। কারণ কি ভেতরে যে তোমার ভেসেল থাকে ওখান থেকে ডিরেক্ট এখানে নিউট্রিশনাল আর্টারিটা ঢুকে যায় ভেতরে। তাইলে আমরা বুঝলাম এখন সুপিরিয়র ভিউ। হ্যাঁ, ভার্টিব্রাল ফোরামেন দিয়ে যে আর্টারিটা আছে ওটার নাম কি বলছিলেন? কিসের? মানে ভার্টিব্রাল ফোরামেনটা দিয়ে যে আর্টারিটা আছে ভার্টিব্রাল ফোরামেন দিয়ে অনেকগুলো আর্টারি যায়, তার মধ্যে একটা আমরা বলছিলাম ভার্টিব্রাল আর্টারি, ঠিক আছে। নিউট্রিশনাল আর্টারি যায়, আমরা আসবো একটু পরে, সেগুলো আস্তে আস্তে আসবো, একটা নামই না আরও অনেক কিছু আছে, ঠিক আছে। এরপরে দেখো এই একটা যে কোনো ভার্টিব্রার ক্ষেত্রে কয়টা প্রসেস থাকবে? টোটাল তিনটা প্রসেস, বাট প্রসেসের নাম জিজ্ঞেস করলে বলবা দুইটা নাম, স্পাইনাস প্রসেস অ্যান্ড 2 ট্রান্সভার্স প্রসেস। তাহলে এই পেছন দিকে যেটা দেখছো এটা স্পাইনাস প্রসেস, দুই সাইডে দুইটা কি ট্রান্সভার্স প্রসেস। খেয়াল করো এই ট্রান্সভার্স প্রসেসে একটা কি আছে, কেউ বলতে পারবো ট্রান্সভার্স প্রসেসে একটা কি আছে? এই ফ্যাসেটটা লাগে কার সাথে? এই ফ্যাসেটটা কার সাথে লাগবে? নেক অফ, হ্যাঁ টিউবারকল। ফার্স্ট টিউবের ক্ষেত্রে নেক ছিল, বাদ বাকি সবার ক্ষেত্রে কী লাগবে? আর্টিকুলার ফ্যাসেট অফ, যেটা আমরা পড়ে আসছিলাম, টিউবারকল অফ টিপিক্যাল রিপস। তাহলে এই যে টিপিক্যাল রিপসের এইখানে আমার কি লাগবে? এটা লাগবে, ঠিক আছে। এই জায়গাটাতে আমার কি লাগবে? ওই ফ্যাসেট লাগবে, আর্টিকুলার ফ্যাসেট, যেটা একটু আমরা দেখে আসলাম টিপিক্যাল রিপসের ক্ষেত্রে। এই পাশেও তাহলে করেসপন্ডিং দুই সাইডে যে দুইটা রিপস থাকে শুধু দুইটা রিপসের জন্য এখানে লাগবে। পেছন দিকে আমরা চলে গেছি স্পাইনাস প্রসেস। এরপরে আমরা একটু সামনের দিকে আগাই, এইখানে দেখো আর একটা কী আছে, একটু উঁচু টিউবারকলের মতো মনে হচ্ছে, এটা কি? সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। এখন সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট কার সাথে লাগবে কেউ বলতে পারবা? উপরের ভার্টিব্রাটার সাথে, উপরের ভার্টিব্রার সাথে লাগবে, ঠিক আছে। যেহেতু বলা আছে যে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, তার মানে এটার পজিশন কোথায় থাকবে? ওপরে। উপরে। আমরা কোন ভিউ দেখতেছি?
সুপিরিয়র ভিউ। তার মানে একটা ভার্টিব্রাকে আমরা উপর দিক থেকে দেখতেছি, উপর দিক থেকে যেই ফ্যাসেটটা দেখতেছি সেটা সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, উপর দিক থেকে যে কোস্টাল ফ্যাসেটটা দেখতেছি সেটা কি সুপিরিয়র কোস্টাল ফ্যাসেট। তার মানে একটা ভার্টিব্রার উপরে এই 4টা ফ্যাসেট আছে, এটুকু কি ক্লিয়ার? জি ভাই। 2টা সামনে আর 2টা পেছন সাইডের দিকে, কিন্তু 2টাই উপরে। আমি যদি একটু নিচের দিকে খেয়াল করি, এই দেখো নিচের দিকে চলে আসলে ইনফিরিয়র কোস্টাল ফ্যাসেট এখানে থাকবে। এখন ইনফিরিয়র এটা তো আমি এক সাইড থেকে দেখতেছি ল্যাটারাল ভিউ, তাহলে ওই পাশেও কি আরেকটা আছে না? জি ভাই আছে কি নাই? আছে। ঠিক আছে, এইখানে দেখো এই যে একটা কার্ভের মতো জায়গা দেখতেছো, আসলে এই কার্ভটার এইখানে আমার শুরুটা হয়, এই যে এখানে গোল করে রাখছি এই জায়গাটাতে আমার কি থাকে? নস থাকে। কিন্তু ওই যে নাম দেখে আসো সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, তাহলে বলবা এখন যে ভাইয়া তাহলে ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট কই গেল? প্রশ্ন কি আসে কি আসে না? এই যে এই জায়গাটাতে থাকে, এইখানে যাই থাকে। দাঁড়াও, এটার আমি সুন্দর ওই যে 3D ছবিতে দেখালে আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। আপাতত তাহলে এটা বোঝো যে তাহলে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট আছে 2টা, ওপরে 2টা, নিচেও 2টা। আর আমার কি আছে এখানে? সুপিরিয়র কোস্টাল ফ্যাসেট এখানে একটা সুপিরিয়র কোস্টাল ফ্যাসেট, এই দেখো ইনফিরিয়র কোস্টাল ফ্যাসেটে এখানে একটা দেখা যাচ্ছে। তাহলে ওই পাশেও কি আছে? আমার একটা করেসপন্ডিং আর একটা আছে অবশ্যই ওই পাশে। তাহলে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট কয়টা? 2টা। সুপিরিয়র কোস্টাল ফ্যাসেট কয়টা? 2টা। তাহলে ইনফিরিয়রগুলোও কি 2টা 4টা হবে। এটুকু ক্লিয়ার? ক্লিয়ার। সবার ক্লিয়ার? কারো কনফিউশন থাকলে অবশ্যই কোশ্চেন করতে পারো। কারো কোনো কোশ্চেন নেই? ঠিক আছে, এইখানে দেখো একটা কথা বলা আছে পেডিকল ফ্যাসেটগুলো ফ্যাসেট। ঠিক আছে, ফ্যাসেটগুলো আরেকবার বলতেছি, দেখো একটু। এই যে এটা আমরা কোন ভিউ দেখতেছি? উপর থেকে ভিউ, মানে একটা বোনসের উপরের দিক থেকে আমি খেয়াল করতেছি। তার মানে এই যে এই পাশ থেকে আমি যদি ডিরেকশনটা দেখাই, এই ডিরেকশন থেকে আমি দেখতেছি, মানে উপর দিক থেকে। তাহলে উপর দিক থেকে এখানে 2টা ফ্যাসেট আছে, আর্টিকুলার ফ্যাসেট, সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। এই আর্টিকুলার ফ্যাসেটের সাথে কি লাগবে? উপরে যেই আরেকটা ভার্টিব্রা আছে সেই ভার্টিব্রার সাথে লাগবে। ঠিক আছে, আর আমরা দেখালাম যে নিচের দিকে দেখো ইনফিরিয়র কোস্টাল ফ্যাসেট, এই কোস্টাল ফ্যাসেটটা যে কার সাথে লাগবে? নিচের ভার্টিব্রার সাথে। তার মানে আলটিমেটলি এই যে কোস্টাল ফ্যাসেটটা আছে না, এটা এই আর্টিকুলার ফ্যাসেটের সাথে যে লাগে নর্মালি, বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে, এটা ওইখানে যে লাগবে। সরি, আর্টিকুলার ফ্যাসেট না, ভুল বলছি, আর্টিকুলার ফ্যাসেট না, কোস্টাল ফ্যাসেটের সাথে এই যেটাই লাগবে। বুঝতে পারছো? তার মানে এই জায়গাটুকু এইখানে যায় বসবে, এটার উপরে বসবে। ওকে, আর এই যে কোস্টাল ফ্যাসেট, এই কোস্টাল ফ্যাসেটটা এই আর্টিকুলার ইসের উপরে যায় বসবে। আচ্ছা, এটা একটু কনফিউজ হয়ে যাচ্ছে তোমাদের। এই আর্টিকুলার যে ফ্যাসেটগুলো আছে, কোস্টাল ফ্যাসেট কোস্টাল ইসের উপরে ওখানে যায় বসবে আর কি। একটা আরেকটার সাথে নিচে এরকম করেসপন্ডিং থাকে। তো আমি দেখাচ্ছি একটু ছবিটা, জাস্ট আপাতত খালি একটু নামটা দেখো, 3D শিখলে আমি ওটা আরও ক্লিয়ার বোঝা যাবে। আর মাঝখানে যে বডিটার মতো যেটা দেখতেছো, এটাকে আমরা কি বলি? কর্পাস। এখানে আমরা বলি কর্পাস। এই কর্পাসের উপরে কি থাকে? এখানে থাকে ভার্টিব্রাল ডিস্ক। একদম ঠিক। এই যে এই জায়গায় যতটুকু জিনিস দেখতেছি এটাকে আমরা বলি ভার্টিব্রাল ডিস্ক। এই জায়গাটাতে ভার্টিব্রাল ডিস্কটা থাকবে। ওকে, তাহলে প্রেজেন্টিং পার্টগুলো কি বুঝছো? আগে এইটুকু কি বুঝছো কিনা আগে বলো। আর এই যে পেছন দিকে যে একটু অংশটা আছে না, একটু মোটা অংশ, এই মোটা অংশটাকে আমরা বলি পেডিকল। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। আচ্ছা, আমরা নিচে একটু আসি। নিচে না, আসলে আমরা এসে আসি। কেউ না বুঝলে কোশ্চেন করবা, যেহেতু লাইভ ক্লাসে আসি, সেহেতু কারো কোনো জিনিস বুঝতে সমস্যা হলে কোশ্চেন করতে কেউ কখনো ভয় পাবা না। আমি তোমাদেরকে ওভাবে কখনো কোশ্চেন করবো না যে এটা পারো না ওটা পারো না, এভাবে কিছু বলতেছি না, কিন্তু কোশ্চেন করতে হবে। ওকে, আমরা এটারে ঘোরাই। ঘোরানোর পরে একটু খেয়াল করো, ভাইয়া এটা কি অ্যাপ? এটা হলো কমপ্লিট অ্যানাটমি নামে একটা অ্যাপস আছে। এটা একটু দেখো, এখানে কি দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, আমি থোরাক্সের মধ্যে গেলে রিবসগুলো চলে আসতেছে। আমি একটু নিচ থেকে দেখাই। ঠিক আছে, লাম্বারেরটা দেখাচ্ছি। তাহলে লাম্বারেরটার ওটা একই রকম দেখতে, ওটা একটু ক্লিয়ার বোঝা যাবে আর কি। এখানে একটু খেয়াল করো, দেখো একটার একটার সাথে কি ইন্টারলকড হয়ে আছে মনে হচ্ছে না?
ওই যে চেইন দেখছো না, চেইন কি হয়, একটা একটার মধ্যে ঢুকে থাকে না, দেখো একটা একটার মধ্যে ইন্টারলকড অবস্থা আছে মনে হচ্ছে, আছে কি নাই? জি ভাইয়া। বুঝতেছো আমার কথা নাকি বুঝতেছো না? ধরো এখানে এই যে পেছন দিক থেকে যে প্রসেসটা দেখা যাচ্ছে, আমি এখানে একটু করি, স্ক্রিনশট নিই। এখান থেকে এই যে জিনিসটা দেখতেছো এটা কি? এই যে বড় বড় এই তিনটা জিনিস কি? স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেস। এইটুকু তো সবাই আইডেন্টিফাই করতে পারছো যে এটা স্পাইনাস প্রসেস। এই যে দুই সাইডের দিকে যেই জিনিসগুলো আছে এরা কি? ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস। এটুকু তো এই ছবিতে বোঝা যাচ্ছে। সামনের দিকে এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে এটা কোন সারফেস? সেন্ট্রাম সারফেস। এটা অ্যান্টেরিয়র সারফেস, কারণ ওটা ওই দিকে মুভ করেছে, আমি ওই পাশ থেকে দেখতেছি না। তাহলে এইখানে একটু খেয়াল করো, এই যে একটা ভার্টিব্রা, এটা আমি নাম দিলাম ধরো T1, ধরো আমি জাস্ট নাম দিচ্ছি, এটা যদিও লাম্বার ভার্টিব্রা, এটা T2, এটা T3। তাহলে এই T1-এর এটা একটা অংশ, কিন্তু এই অংশটা কাউন বোনসের। T2 ধরো আমি এইটা এটা এটা এক কালার দিছি মানে ওই বোনস, কিন্তু এর সাথে যেটা লেগে আছে সেটা কি অন্য বোনস। আছে কি নাই? লেগে আছে? জি জি। তাহলে দেখো এই যে T1-এর যেই পার্টটুকু আমার T2 এর উপরের পার্টটুকুর সাথে লেগে আছে, তাহলে দুইটা নাম কি, দুইটা জিনিস আলাদা না? এটা যদি আমার ইনফিরিয়র নাম হয় কার ক্ষেত্রে? T1-এর ক্ষেত্রে, তাহলে এই জিনিসটা আমার T2-র ক্ষেত্রে কি নাম হবে? সুপিরিয়র হবে কি হবে না? তার মানে T1-এর যেই জিনিসটা আমি নাম দিছি ইনফিরিয়র, T1-এর যেই জিনিসটা ইনফিরিয়র, ওই ইনফিরিয়র জিনিসটা আমার T2 এর সুপিরিয়র সাথে যায় বাইন্ড করতেছে। রাইট নাকি রং? রাইট। সবাই কি বুঝছো নাকি বোঝো নাই? জি ভাই বুঝছি। বুঝছি। তার মানে T1-এর যেটা নিচে, T2-র সেটা উপরে। তাহলে এই দুটার মধ্যে যে জয়েন্টটা আমার হবে, এই দুটার মধ্যে যে জয়েন্টটা হবে, তাহলে এটারে যদি আমি মনে করো T1-এর ক্ষেত্রে যেটা নাম দিছি অমুক ইনফিরিয়র ফ্যাসেট, জয়েন করতেছে কার সাথে? যে T2 এর অমুক সুপিরিয়র ফ্যাসেটের সাথে। বুঝছো? তাহলে যার ইনফিরিয়র ফ্যাসেট সে তার নিচের বোনসের সুপিরিয়র পার্টের সাথে যে জয়েন করতেছে। এটুকু কি বুঝছো এখানে? জি ভাই। জি ভাই। নাকি কনফিউশন রয়ে গেল? বুঝছি ভাই। না, সবার রেসপন্স দেখে মনে হচ্ছে না। দেখো এটা হলো আমার কোনো একটা বোনসের আপার পার্ট, তাহলে এটা হলো আমার কোনো একটা বোনসের লোয়ার পার্ট, কিন্তু ও যখন জয়েন করতেছে আর একটা বোনসের আপার পার্টের সাথে, তো যেই জিনিসটার সাথে জয়েন করতেছে সে নাম সেম, কিন্তু নামের সাথে শুধু ডিফারেন্স কোথায়? সুপিরিয়র আর ইনফিরিয়র, নামের মধ্যে ডিফারেন্স সুপিরিয়র আর ইনফিরিয়র। তাহলে দেখো এই বোনসটা একটা ভার্টিব্রা কার সাথে জয়েন করে? উপরেরটার সাথে জয়েন করতেছে, নিচেরটার সাথে জয়েন করতেছে। তাহলে আমার এই যে দুই সাইডে যে দুইটা আমার প্রসেস বের হয়েছে, দেখো এখানে আমার কি আছে? পেছন দিকে আছে আমার স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেসের পাশে যে দুই সাইডে দুইটা, এটার নাম কি বলছিলাম আমরা? কেউ বলতে পারবা? না, ট্রান্সভার্স প্রসেসের কথা বলতেছি না। এই দুইটা জিনিসের নাম কি? এই দুইটা জিনিস ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। তাহলে ফ্যাসেট বা প্রসেস, এটা প্রসেসটা যে কার সাথে লাগছে? ফ্যাসেটের সাথে। আমি একটু আগে বলছিলাম ফ্যাসেট সবসময় কি করবে? আর্টিকুলার করবে, বা ফ্যাসেট সবসময় বোনস টু বোনসের সাথে জয়েন্ট হয়। তাহলে এই জায়গাটার নাম কি হবে? এই যে ফ্যাসেটটা, এই ফ্যাসেটটার নাম কি হবে? সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। তাহলে উপরেরটার নাম কি বললা আর নিচেরটার নাম কি বললা? উপরেরটা ইনফিরিয়র, নিচেরটা সুপিরিয়র। ইনফিরিয়র তো বলছো, কি বলছো সেটা? প্রসেস বলছো। প্রসেস। নিচেরটাকে কি বলছো? সুপিরিয়র। ফ্যাসেট। নাম কি দিছো? ফ্যাসেট। তাহলে ফ্যাসেটের সাথে যুক্ত হবে কি? উপরে যে আছে সে তার প্রসেস। এটুকু কি বুঝছো? জি ভাইয়া। তাহলে প্রসেস নামে প্রসেস যে কার সাথে লাগতেছে? ফ্যাসেটের সাথে। ফ্যাসেটের সাথে। এটুকু কি ক্লিয়ার সবার? ক্লিয়ার। এখন তাহলে এটারে আমরা বললাম ইনফিরিয়র প্রসেস।
এটুকু ঠিক আছে ইনফিরিয়র প্রসেস এই ভার্টিব্রার ক্ষেত্রে। এখন সেম ভার্টিব্রার ক্ষেত্রে তাহলে এইটার নাম কি হবে? সুপিরিয়র তখন ওটার নাম কি হবে? সুপিরিয়র ফ্যাসেট। সুপিরিয়র ফ্যাসেট। ইনফিরিয়র প্রসেস নাকি ইনফিরিয়র আর্টিকুলার? তখন কিন্তু ওইটা সুপিরিয়র কি হবে? আর্টিকুলার ফ্যাসেট। তখন সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট হবে। কার জন্য আর্টিকুলার ফ্যাসেট হচ্ছে? ওই উপরেরটার ইনফিরিয়র প্রসেসের ইনফিরিয়র জন্য। আর্টিকুলার প্রসেসের জন্য। এভাবে বুঝছো তাইলে প্রসেসটা নামতেছে বা প্রসেসটা আরেকটার জন্য আর্টিকুলার ফ্যাসেট তৈরি করতেছে। এটা হলো সাইড থেকে আমরা দেখলাম, মানে সরি সাইড না, পেছন দিক থেকে এই জিনিসটা হচ্ছে। দুইটা জয়েন্ট, দুইটা হাড় যখন মিলিত হয় তখন কি আর্টিকুলার শব্দটা ইউজ করা হয়? আর্টিকুলার ফ্যাসিটি তখন আমরা বলি। দুইটা হাড্ডি যখন হাড্ডি টু হাড্ডি যখন হয় তখন আমরা ফ্যাসেট বলি বেশিরভাগ ক্ষেত্রেই। ঠিক আছে, কিছু কিছু বোনসের ক্ষেত্রে আবার ফ্যাসেট শব্দটা কিছু বলো আরাফাত। ভাইয়া ফ্যাসেট আর প্রসেস কি একই ধরতেছি আমরা এখানে? মোটামুটি একই ধরতেছি, কিন্তু আমার যেটা ফ্যাসেটের মধ্যে আমার জয়েন্টটাকে ধরার জন্য গর্ত থাকবে, জয়েন্টটাকে প্লেস করার জন্য গর্ত থাকবে। এখন দেখো যেটা বললাম, প্রসেস যেটা নামতেছে এটাকে আমি নামাইলাম, এটাকে একটা প্রসেস, তাই না? এখন প্রসেসের ভেতরের পাশেও কিন্তু একটা গর্তের মতো আছে কি নাই? ছবিটা দেখবা, ওটার ভিতরে একটা গর্তের মতো আছে, কিন্তু নর্মালি এটা তো আমার নিচের দিকে নামতেছে এবং যে ওটা প্লেস হচ্ছে আর একটা গর্তের মধ্যে। যে এখন ধরে রাখতেছে মেইনলি কে? এই নিচের যেটা ওইটা হলো আমার ফ্যাসেট। নিচেরটার উপরেই তো আমি যে বসতেছি, কিন্তু আমি যেটার উপরে যেটাকে বসাচ্ছি সেটা বসানোর জন্য তো ওই সেই বসার জায়গার মতো আমার কি করতে হবে? শেপ নিয়ে আসতে হবে না? আমার যদি শেপ একরকম না হয় আমি তো ওইখানে ফিট হবে না ওইটা। ঠিক আছে, তো এটা আমার প্রসেস, আমি এখানে এটাকে তখন আমি বলতেছি প্রসেস, এটাকে আমি তখন বলতেছি ফ্যাসেট। বুঝছো? জি ভাইয়া। তাহলে এটা এই সবগুলো আমার কোন সাইডের দিকে? পেছন সাইডের দিকে। তাহলে এটা কি হবে? পোস্টেরিয়র। আবার কি আছে দেখো, সামনের দিকেও আছে। এই যে এইখানে একটা লাগবে, ভার্টিব্রার মাঝখানে এখানে লাগে, যদি এখানে দেখাচ্ছে না। এখানে আমরা কি পড়ে আসছিলাম না? এই যে এইখান থেকে এখানে একটা জিনিস লাগে, ছবিতে দেখছিলাম, তাই না? ওটার নাম মনে আছে কারোর? কে বলতে পারবা? টিউবারকল, সরি স্কেল। টিউবারকল না, সুপিরিয়র কোস্টাল ফ্যাসেট। এইখানে আমার ফ্যাসেট থাকবে, কোস্টাল ফ্যাসেট এখানে থাকবে। ঠিক আছে, যেটা আমরা ছবিতে দেখে আসছিলাম। বুঝছো? তাহলে একটা ভার্টিব্রা আর একটা ভার্টিব্রার সাথে কিভাবে জয়েন করতেছে, এটাকে কি বুঝছো নাকি বুঝো নাই? এখান থেকে দেখো, এখান থেকে এই মাঝখানে ফাঁকা জায়গা দেখছো, এখানে কি থাকবে? এর ভেতরে কি থাকে? ভার্টিব্রাল ডিস্ক। অবশ্যই ভার্টিব্রাল ডিস্ক থাকবে। তাহলে আমরা একটু থোরাক্সের মধ্যে যাই, যদিও থোরাক্স একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, কারণ এখানে ভার্টিব্রাল ডিস্ক কি? ভার্টিব্রাল ডিস্ক কি মাসল? না, এটা মাসেল না, ওইটা হলো তোমার একটা স্লিপারি কার্টিলেজানাস টাইপের জিনিস আর কি। আচ্ছা, ঠিক আছে, ওটা কোনো মাসেল না, কোনো বোনস না, ভিতরের দিকে থাকবে। ওটা হলো শক অ্যাবজর্ব করার জন্য হেল্প করে নর্মালি। ভার্টিব্রাল কলামের উপরে যে প্রেশারটা পড়ে, ওই ভার্টিব্রাল ডিস্ক না থাকলে আসলে কোলাপস করে যায় আর কি, প্রেশারটা অ্যাবজর্ব করার জন্য, মানে শক অ্যাবজর্বার টাইপের জিনিস আর কি, রাবারের জিনিসের মতো আর কি। বুঝছো? তো এবার একটু খেয়াল করো, এখানে একটু দেখো রিবসগুলো কীভাবে লাগছে। এইখানে একটু দেখো রিবসগুলো পেছন দিকে, এটা কার সাথে লাগছে? স্পাইনাস প্রসেসের সাথে। ওই যে দেখো আমাদের কি লেগে আছে? টিউবারকলটা লেগে আছে, দেখছো উঁচু জায়গাটা ছবিতে দেখা যাচ্ছে? জি ভাইয়া, জি ভাইয়া। এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাইতেছে। এরপরে দেখো একটা টিপিক্যাল রিবস কয়টা ভার্টিব্রার সাথে লাগছে দেখছো? দুইটা। দেখো উপরেরটার সাথেও লাগছে, নিচেরটার সাথেও লাগছে। ঠিক আছে, তাইলে তোমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় একটা টিপিক্যাল রিবস কতগুলো জয়েন্ট ফরমেশন করে, কয়টা জয়েন্ট ফরমেশন হবে টিপিক্যাল রিবসের ক্ষেত্রে? নট ভার্টিব্রা, টিপিক্যাল রিবসের ক্ষেত্রে 4টা জয়েন্ট ফরমেশন করবে। অ্যান্টিরিয়র এন্ডে একটা জয়েন্ট ফরমেশন হয়, পেছন সাইডে 3টা জয়েন্ট ফরমেশন
আর একটা থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে কয়টা জয়েন্ট ফর্মেশন হবে এখানে? ছয়টা। কি কি ছয়টা? ছয়টা না, আটটা। আটটা। আবার বলো কয়টা? দেখো একটা, আটটা। একটু আমরা কাউন্ট করি। একটা, এটা হলো একটা থোরাসিক ভার্টিব্রা, তাহলে একটা থোরাসিক ভার্টিব্রাকে আমি এই যেটাকে মার্ক করলাম, দেখো এই মার্ক থোরাসিক ভার্টিব্রাটা কতগুলো বোনসের সাথে এখানে কানেক্টেড আছে? একটা রিপসের সাথে কানেক্টেড আছে। কয়টার সাথে আছে? চারটা। টোটাল চারটা ribs 4টা রিপসের সাথে কানেক্টেড আছে, তাই না? টোটাল 4টা জয়েন্ট এখানে আমার হইলো, এবং জয়েন্টগুলোর নাম আবার সেম। যেটাকে মার্ক করছিলাম সেটাই যে পেছন দিক থেকে, পেছন দিক থেকে আবার কি আছে? 2টা টিউবারকলের সাথে জয়েন্ট এখানে আছে ট্রান্সভার্স প্রসেসের মধ্যে, ঠিক আছে? টোটাল 10টা হবে ভাই। এরপরে দেখো উপরের দিকে যে স্পাইনাস প্রসেস বলি কেন, উপরের দিকে যে প্রসেস আছে, একটা হলো একটা উপরেরটার ইনফিরিয়র আর এটার সুপিরিয়রের। তাহলে উপরের একটা ভার্টিব্রার সাথে লেগে আছে নিচের, আর নিচের আর একটা ভার্টিব্রার সুপিরিয়র পার্টের সাথে লেগে আছে। তাহলে কয়টা হইলো? 4টা। বুঝছো এবার? জি ভাই। তাহলে এখন আমরা মেন থিওরিতে চলে আসি, যে এই যে সুপিরিয়র যে কোস্টাল ফ্যাসেটটা দেখলা, উপরের থেকে যেটা যে নাম ছিল সেটা লাগতেছে, আর এটা যে কোথায় যে লাগবে, এই যে উপরে যেটা থাকে এখানে যে লাগবে। এবার সব ক্লিয়ার হয়েছে? Clear জাস্ট ভাই। একটার পর একটা বসাও, বসাইলে বুঝতে পারবে যে উপরেরটার সাথে কোনটার কী লাগতেছে, ঠিক আছে? তাহলে এখন আমরা মেইন ইসে চলে আসি। আমাদের টোটাল নাম্বার কয়টা আছে? 12 থোরাসিক ভার্টিব্রা, 12টা। এবং এরা কোন রিজনে থাকবে? অবশ্যই লাম্বার রিজনে থাকবে, লোকেটেড বিটুইন সার্ভাইকাল অ্যান্ড লাম্বার ভার্টিব্রা বলছে আর কি। তো লাম্বার ভার্টিব্রার মাঝখানের গুলারই তো আমরা কী বলতেছি, লাম্বার আর সার্ভাইকালের মাঝখানেরগুলোকে থোরাসিক বলতেছি। এগুলো রিপসের সাথে আর্টিকুলেট করবে এবং একটা থোরাসিক কেস ফর্মেশন করবে, জাস্ট এটা একটা নর্মাল থিং। এরপরে আমরা চলে আসি এখানে আর একটু স্পেসিফিকলি আমরা একটু দেখি কী কী আছে। তাহলে আমরা বুঝলাম এইটাকে আমরা যদি বলি বডি, আর এইগুলোকে আমরা একসাথে বলি প্রসেস। তাহলে পার্টস অফ দ্য থোরাসিক ভার্টিব্রাকে আমরা দুইভাবে ভাগ করব, ওকে? একটাকে আমরা বলবো যে বডি অফ দ্য থোরাসিক ভার্টিব্রা, পিছন দিকে গেলে আমরা পিছনের পুরো অংশটাকে বলবো কি? প্রসেস। এরপরে তখন আমি স্পেসিফিকলি চলে যাব, প্রসেসের মধ্যে আছে একটা 1 স্পাইনাস প্রসেস অ্যান্ড 2 ট্রান্সভার্স প্রসেস। এখন এই যে স্পাইনাস প্রসেস আর এই দিকে যে ট্রান্সভার্স প্রসেস, এদের মাঝখানে যে সেতু বন্ধন করতেছে যারা, এই এরিয়াটুকুকে আমরা বলি ল্যামিনা। এটাকে আমরা কি বলি? ল্যামিনা। ল্যামিনা। আর এই যে ট্রান্সভার্স প্রসেস আর এই যে বডি, এর মাঝখানে যে সেতু বন্ধন করতেছে, এই বন্ধনটাকে আমরা বলি পেডিকল। এটাকে আমরা বলি পেডিকল। উপরের ছবিতে একটু ভুল হয়েছে, পেডিকলটাকে আমি অন্য জায়গায় দেখা ফেলছি, ওটা পেডিকল না। পেডিকলটা হইল বডি আর স্পাইনাস প্রসেসের মাঝখানে যে রাস্তা, সে মানে ব্রিজ, ধরো ব্রিজের মতো কল্পনা করো, ওকে? এটুকু কি ক্লিয়ার সবার? জি ভাই। মাঝখানে তো ভার্টিব্রাল ফোরামেন। তাহলে আমাদের সবগুলো আর্টস শেষ হয়ে গেল। এখানে কার কোনটা ফ্যাসেট ট্যাসেট আছে সেটাগুলো আমরা দেখলাম। তাইলে আমরা এইবার যদি সাইড থেকে দেখি, ওই আগের ছবি আর একটা ছবি একই। তুমি যখন একটা ভার্টিব্রা কলেজে পরীক্ষা দিতে যাবে, যেরকম একটা ভার্টিব্রা পাবা, দেখতে এরকম অনেকটা। তাহলে এরকম ধরে এভাবে বলতে হবে, দেখবে যেরকম ক্ষয় হয়ে গেছে, দেখো যেরকম ফুটা ফুটা হয়ে গেছে, ভিতরের দিকে হাত দিলে দেখবে যে গুঁড়া গুঁড়া বেরোবে, কারণ ওর ভিতরে কী থাকে? বোন ম্যারো থাকে। তো এই জিনিসগুলো আরও অনেক পুরানো, এখানে অনেক থাকবে। এটা হলো ভার্টিব্রাল ফোরামেন। এই যে এইখানে এই যে আমি দেখাইছিলাম, ওইখানে আমার কি থাকে? নিউট্রিশনাল আর্টারি একটা ফোরামেন থাকে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। সব ভার্টিব্রার ক্ষেত্রে ওরকম ভালো বোঝা যায় না। এখন কথা হলো যে ভালো বোঝা না গেলে কি নাই? না থাকা তো প্রশ্নই আসে না। যেহেতু ভার্টিব্রা আছে, ও অত বড় একটা ভার্টিব্রা একটা মানুষের শরীর থেকে নিয়ে আসে, তাহলে অবশ্যই বেঁচে থাকার জন্য নিউট্রিশনাল আর্টারি ছিল। এখন নিউট্রিশনাল আর্টারি সবসময় টিপিক্যাল পথেই যে যাবে এমনও না, সে বিভিন্নভাবেই বিভিন্ন জায়গাতে পায়ার্স করে একটা বোনসের মধ্যে ঢুকতে পারে, ঠিক আছে? এরকম মাথায় রাখতে হবে। এখন আসো বডি। এই যে বডিটা দেখতেছে, এই বডির বিভিন্ন রিপসের বডির শেপ বিভিন্ন রকম, মানে ভার্টিব্রার বডির শেপ বিভিন্ন রকম। সার্ভাইকালের ক্ষেত্রে একরকম, অনেকটা ট্রায়াঙ্গুলার শেপ। বডিতে যখন মানে থোরাক্সে যখন আসবে তখন সেটা হার্ট শেপ, ঠিক আছে? যখন লাম্বারের দিকে যাবা তখন দেখবা যে ওইটা আর একটু কিডনি শেপ টাইপের হয়ে যায়, ঠিক আছে? এরকম শেপ থাকবে। তো যখন আমি নর্মালি বলি যে যখন ভার্টিব্রা পড়বা, তখন 3টা ভার্টিব্রা একসাথে নিয়ে পড়বা। একসাথে বলতে আর কি, এরকম একটা করে নিয়ে পড়তে হবে। এখানে ধরো সার্ভাইকাল পড়তেছে, এখানে পড়বা থোরাসিক, এরপরে পড়বা লাম্বার, এভাবে একসাথে পড়বা। এখন না,
এখন শুধুমাত্র থোরাক্সই পড়বা। যখন তোমাদের সব সিস্টেম পড়া হয়ে যাবে, প্রফেশনাল পরীক্ষার আগে যাবা, তখন সার্ভাইকাল, থোরাসিক, লাম্বা 3টা শখ করবা। 3টা শখ করে এইভাবে সব কিছু আলাদা করে একটা পার্থক্যর মতো করে ফেলবা, করে ফেলে ওইখান থেকে পড়ে ফেলবা। এতে হয় কি একবারে 3টা ভার্টিব্রা পড়া শেষ হয়ে যাবে। মেইনলি মাসেল টাসেলেরগুলো অ্যাটাচমেন্ট সব সেম, জাস্ট খালি কিছু ইনফ্রাস্ট্রাকচার কিছু ডিফারেন্স আছে। এখন আমরা আসি বডির ক্ষেত্রে। বডিকে আমরা বলছিলাম এটা দেখতে হার্ট শেপ, 2টা ট্রান্সভার্স প্রসেস আছে। ট্রান্সভার্স প্রসেসগুলো একটু ওয়াইড, মানে একটু দূরে দূরে থাকে, যেটা আমরা বলছি ওয়াইডার। এবং 2টা আছে কোস্টালের ডেমিফ্যাসেট আছে, সুপিরিয়র ডেমিফ্যাসেট, ইনফিরিয়র ডেমিফ্যাসেট। নামের মধ্যে ডেমিফ্যাসেট বলতে আবার করো না, ওই ফ্যাসেটগুলোর নাম পড়লেই হবে, ঠিক আছে। এরপরে কি আছে, দিস ফ্যাসেট আর্টিকুলেট দ্য হেড অফ দ্য রিবস। এই যেখানে যে ডেমিফ্যাসেটগুলো থাকে, যেখানে আমার আর্টিকুলেট করে আর কি, এইখানে আমার ইনফিরিয়র একটা ডেমিফ্যাসেট থাকে। ডেমিফ্যাসেট বলতে? ডেমিফ্যাসেট বলতে যেখানে আমার রিবস এসে লাগতেছিল, রিবসের হেড, রিবসের হেড, নট এইগুলা কিন্তু ডেমিফ্যাসেট না। এই যে মোটা মোটা যে ফ্যাসেটগুলো দেখছি সেটা কিন্তু ডেমিফ্যাসেট না। ডেমিফ্যাসেট কারা, যেখানে সে রিবস লাগে। এখন রিবস কোথায় লাগে, এই যে এই কোণার দিকে এসে লাগে, নর্মালি এই কোণার দিকে এসে লাগে, ঠিক আছে। এই যে এর উপরের দিকে এসে লাগে, এইখানে অনেক সময় যে এইখানে লাগে, এইখানেই লাগে নর্মালি, বুঝতে পারছি। জি ভাই। ওইগুলোকে আমরা ডেমিফ্যাসেট বলি। ডেমিফ্যাসেট বলতে ছোট্ট একটা মার্ক বোঝা যায়, ওইটা আমরা বলি ডেমিফ্যাসেট। কে এসে লাগে, রিবস এসে লাগে। তাহলে এই যে ডেমিফ্যাসেটে কী লাগবে, এই যে দেখো আপার ডেমিফ্যাসেটে যেই রিবস ঠিক সেই নাম্বারের ভার্টিব্রা, আর লোয়ার ডেমিফ্যাসেটে কী লাগবে, নিচেই যেটা আসছিল সেটার ভার্টিব্রা, সেটার হেড, ঠিক আছে। তাহলে মনে করো T1, মনে করো T1 বললে ভুল হয়, T5 কি, রিবস। তাহলে T5 থোরাসিক ভার্টিব্রার সাথে কোন ফ্যাসেট লাগবে, আপার ডেমিফ্যাসেট। তাহলে আপার ডেমিফ্যাসেট যে এভাবে লাগবে। আর ধরো T6-এর আর একটা যে ডেমিফ্যাসেট সেটা যে আবার এটাই লাগবে। তাহলে T5 যদি থোরাসিক ভার্টিব্রা হয়, উপরে যে ডেমিফ্যাসেট থাকবে আপার ডেমিফ্যাসেটে ওইটার কোরেসপন্ডিং, তার মানে T5 রিবসের কী লাগবে, ডেমিফ্যাসেট লাগছে উপরে। আর নিচের দিকে কী লাগবে, ওর নিচে যেটা আছে। যদি 5 নম্বর ভার্টিব্রা হয় তাহলে 6 নম্বরের কী এসে লাগবে, লোয়ার ডেমিফ্যাসেট এসে লাগবে, বুঝছো। জি ভাই। এরপরে যেটা আছে ভার্টিব্রাল আর্টস। এই আর্টসগুলোকে আমরা বলি যে ব্রিজ, যেটার আমরা নাম দিয়ে আসলাম। আর্টস বলতে কী বোঝাচ্ছি, এই যে ব্রিজ, মাঝখানে যেটা সেতু বন্ধন করে রাখছে বললাম আর কি, ঠিক আছে। এই যে একটা, এখানে একটা সেতু, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইগুলোকে আমরা বলতেছি কি আর্টস। তাহলে আর্টসের মধ্যে কী আছে, পেডিকল কাদের মধ্যে বন্ডিং করে রাখছে, বডি আর স্পাইনাস প্রসেস। তাহলে দেখো এ যেহেতু বডিকে ধরে রাখছে, তার মানে কী হবে, একটু বেশি মোটা। আর এ যেহেতু ট্রান্সভার্স প্রসেসগুলোর মধ্যে নিজেদের মধ্যে বন্ডিং করে রাখছে, তাহলে ওগুলো একটু চিকন বা একটু থিন, মানে কম্পারেটিভলি একটু একটা মোটা একটু চিকন, এটা বলছে। তাহলে এটা হলো শর্ট, থিক এবং ডিরেক্টেড পোস্টেরিয়রলি, এটাও থিক অ্যান্ড ব্রড। কিন্তু পেডিকলের থেকে ল্যামিনা একটু কম থিক, কিন্তু লাম্বারের ক্ষেত্রে গেলে কিন্তু আবার মোটা হয়ে যাবে, ঠিক আছে। লাম্বারের ক্ষেত্রে গেলে দুটোই মোটা মোটা, ওইখানে প্রেশার বেশি পড়ে, তো এই জন্য। তাহলে ভার্টিব্রাল আর্টসগুলো বুঝছো। এরপর আসো ভার্টিব্রাল ফোরামেন, ওই যে মাঝখানে যে একটা ভার্টিব্রাল মাঝখানে, অর্থাৎ বডি এবং পিছনে যে প্রসেসের মাঝখানে যে গোল্লা জায়গা, ওটা হলো একটা সার্কুলার একটা এরিয়া, ঠিক আছে। এখানে কি যাবে, এটা হলো বলছে যে স্মলার দেন সার্ভাইকাল এবং লাম্বার ভার্টিব্রা। সার্ভাইকালের যে মাঝখানে যে ফোরামেনটা থাকে সেটা বেশি মোটা থাকে, লাম্বারেও একটু বেশি মোটা থাকে তুলনামূলক। থোরাক্সের রিজনে একটু এটা ন্যারো থাকে বেশি। এর পিছন দিকে আছে স্পাইনাস প্রসেস দেখতে কেমন, লং এবং স্লেন্ডার বলতে যে এরকম গোল হয়ে এরকম নিচের দিকে এরকম বসে, ঠিক আছে, এরকম। এবং ডিরেক্টেড ডাউনওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, তার মানে এটা যদি একটা হয় তাহলে এটা এরকম ডিরেক্টেড ডাউনওয়ার্ড, দেখো নিচের দিকে ডিরেকশন হবে এবং কী হবে, পিছন দিকে করছে, ডিরেক্টেড ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। অ্যান্ড ওভারল্যাপ টু নেক্সট ভার্টিব্রা, কারণ এই যে নেক্সট ভার্টিব্রা এখানে শুরু হয়, কিন্তু ওর দেখা গেলো মাথা নেমে আসে আরও কত দূরে, এটা নিচে নেমে আসছে, এর মাথা আবার নিচের দিকে নেমে যাবে। তার মানে কি, এই যে প্রসেসটা নামছে, কিন্তু লেভেল যদি কল্পনা করে দেখো ওভারল্যাপ করে গেছে লেভেলটা, ঠিক আছে। ওর সমান্তরাল থেকে নিচের দিকে নেমে গেছে, আরেকজনের এরিয়াতে ঢুকে গেছে, এরকম মনে হবে। ওভারল্যাপ দ্য নেক্সট ভার্টিব্রা, এটাই বলছে, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাই। এখন ক্লিনিক্যাল আছে কিছু যে প্রোটেক্ট থোরাসিক ভিসেরা আছে, এগুলো একটু পড়বা। থোরাসিক স্পাইনা এগুলোর করে রাখে আর কি। ট্রান্সভার্স যেহেতু সাইড থেকে গেছে, সেটা কি একটু লম্বা, তুলনামূলক এটা একটু লম্বা হয়, ঠিক আছে। ট্রান্সভার্স কোস্টাল ফ্যাসেট থাকবে, আর্টিকুলেট করবে রিবসের সাথে। এটা তো আমরা দেখে আসছি, আর্টিকুলার ফ্যাসেট, সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট,
ফেসেস ব্যাকওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। ফেসেস ব্যাকওয়ার্ড বলতে পেছন দিকে থাকে, ধরো এই যে দেখো ফেসেস কোন দিকে, এটা ব্যাকওয়ার্ড। এই যে এটা কি ফেসেট কোন দিকে, ফেস করছে ব্যাকওয়ার্ড। এটা যদি মিড লাইন হয়, মিড লাইন থেকে স্লাইটলি কোন দিকে মুখ করা, এইদিকে মুখ করা না, মনে হচ্ছে ডিরেকশনটা এই দিকে মুখ করে আছে, তো মিডিয়াল থেকে একটু দূরে, এই কারণে বলছে। একে তো পেছন দিকে মুখ ঘুরে আছে এবং ল্যাটারালি মুখ ঘুরায় রাখছে, এই জন্য ওটা ডিরেকশনকে আমরা কি বলছি, ফেস ব্যাকওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি, ঠিক আছে। আর ইনফিরিয়র যে ফেসেট আছে সেটা ফেসেস ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। দেখো ইনফিরিয়র যেটা আছে, এই যেখানে আমাদের ইনফিরিয়র যেটা আছে সেটা কি আছে, সামনের দিকে মুখ করে আছে এবং মিডিয়ালি, এবং এটা কোন দিকে মুখ করেছে, ওর মুখ ওই দিকে ভিতরের দিকে আছে। বুঝছো নাকি বুঝো নাই? আরেকবার বলবেন। এখানে একটু দেখো, এটার মুখ কোন দিকে আছে, এইখান থেকে দেখতে পারতেছো, দেখতে পারতেছো না, তার মানে ওর মুখ কোন দিকে আছে, ভিতর দিকে মুখ করে আছে না? জি ভাই। ওটাই বোঝাইতেছে যে ও সামনের দিকে তাকায় আছে এবং ভেতরের দিকে মুখ করে আছে, বুঝছি। তার মানে ওটার ডিরেকশন অ্যান্টেরিয়র অ্যান্ড মিডিয়াল, অ্যান্টেরিয়র টু মিডিয়ালি। ওকে, বুঝছি। তার মানে এই যে অ্যালাউ রোটেশন এবং রেস্ট্রিক্ট ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন, তার মানে এই আর্টিকুলার প্রসেসগুলো কী করতেছে, যে আমি যেরকম নড়তেছি তার মানে আমার স্পাইনগুলো নড়াইতেছি, আমি যে ডান বামে ঘুরতে পারতেছি, পেছনে সামনে আসতে পারতেছি, এটা শুধুমাত্র আর্টিকুলার প্রসেসগুলোর কারণে হচ্ছে। তো এখানে দেখো একটু কিছু মাসেল অ্যাটাচমেন্ট আছে, এই মাসেল অ্যাটাচমেন্টগুলো ভার্টিব্রার ক্ষেত্রে একটু প্যারা দিবে, একটু সহজভাবে মনে রাখার চেষ্টা করবা। অনেকগুলো মাসেল অ্যাটাচমেন্ট পাবা এখানে, একটু খেয়াল রাখতে হবে এবং একটু কঠিনও। আমি একটু সহজভাবে দেখাইতেছি। এখানে ধরো সহজভাবে দেখাইলে আগে আমরা সামনের দিকে আসি, একদম সামনের দিকে এই যে একটা রিবস দেখতেছি, এটা হলো অ্যান্টেরিয়র এন্ড। এটা কোন এন্ড? অ্যান্টেরিয়র এন্ড। অ্যান্টেরিয়র এন্ডে একদম পুরো স্পাইন মানে পুরো ভার্টিব্রাল কলাম জুড়ে একটা মাসেল থাকে, সেটা হলো অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। পুরো কলাম, ধরো এই পুরো এরকম কলাম আছে, এখানে সার্ভাইকাল, এখানে থোরাসিক, এখানে লাম্বার, সবার ভার্টিব্রাল বডির সামনে কোন মাসেল লেগে থাকবে? এই অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। এই একটা লিগামেন্টের নাম যদি মনে রাখতে পারো তাহলে তোমার এই অ্যান্টেরিয়র সারফেস শেষ। কার অ্যান্টেরিয়র সারফেস শেষ? অল টাইপস অফ ভার্টিব্রাল ক্ষেত্রে, অল টাইপস অফ ভার্টিব্রাল সামনে কি লাগবে? অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। তাহলে এখন সামনের দিকে যদি এটা লেগে থাকে, পেছনের দিকে একটা লাগবে, কোন সারফেসে লাগবে? পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেস কোথায় থাকবে? ভার্টিব্রাল ফোরামেনের মধ্যে, এই দেখো একটা দেখছো, তাহলে এটা হলো আমার কোন সারফেস? অ্যান্টেরিয়র। এই যে ফোরামেনের পিছনে কোন সারফেস দেখা যাচ্ছে? পোস্টেরিয়র সারফেস। এখানে দেখা একটা শীটের মতো দেখা যাচ্ছে, নেমে গেছে নীল কালার, দেখছো? একদম ফোরামেন বরাবর দেখো নিচের দিকে নামছে, একদম বরাবর নিচের দিকে নামছে, তাহলে এটা কোন লিগামেন্ট? পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। ঠিক আছে, তাহলে সামনেরটা হলে অ্যান্টেরিয়র, পেছনটা গেলে পোস্টেরিয়র। তাহলে আমার বডির ক্ষেত্রে কিন্তু দুইটা লিগামেন্ট শেষ হয়ে গেল। এই দুইটা লিগামেন্ট তুমি যদি বডির ক্ষেত্রে মনে রাখতে পারো, মোর দ্যান এনাফ। তাহলে সামনে থেকে অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, পেছন সাইডে পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, এই হলো আমার বডির ক্ষেত্রে লাগছে। দেখছো এটুকু কি বুঝছো? দেখো এই যে সামনে দিকে এটা কেটে কেটে দেখাচ্ছে, এটা অ্যান্টেরিয়র। এই দেখো এটা ভার্টিব্রা, এটা হলো ডিস্কের পেছন দিকে এই যে একটা দেখাচ্ছে, এটা ফোরামেন দেখেছে, এটাকে নাম দিয়েছে কি? পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। এটুকু ক্লিয়ার? এখন এই যে মাঝখানে যেটা দেখতেছে, এটাকে আমরা বলি ভার্টিব্রাল ডিস্ক। ভার্টিব্রাল ডিস্কের মাঝখানের দিকে একদম থাকে, এটাকে আমরা বলি নিউক্লিয়াস পালপোসাস। পাল্প মানে কি বলে এটার বাংলা? নরম যে অংশগুলো থাকে আর কি, ঠিক আছে? ঠিক আছে, এইখানে আমার ভেতরের দিকে এই নরম জিনিসটা থাকে, আর বাইরের দিকে একটু ফাইবারের একটা শিট থাকে। মনে করো একটা টিস্যু তুমি পেঁচায় রাখছো, ওরকম ফাইব্রাস শিট বলি আমরা। তো বাইরের দিকে ফাইব্রাস শিট থাকে, ভেতরের দিকে নরম পাল্প থাকে, ঠিক আছে? এখন দেখো, এখন এই যে জিনিসটা দেখতেছে, এটাকে কি বলে বলো তো? এটা কাট সেকশন। তার মানে দুইটা ট্রান্সভার্সের মাঝখানে যে ব্রিজ, এই ব্রিজটাকে কি বলে? ল্যামিনা। এই ল্যামিনা বরাবর দেখো একটা মাসেল নেমে গেছে পেছন সাইড দিয়ে, নট সামনে দিয়ে। ল্যামিনা কি পেছনের দিকে না? পেছন সাইড দিকে মাসেলগুলো নামছে, তাহলে এটার নাম কি দাও? কেউ বলতে পারবা? লিগামেন্টাম ফ্লাভাম। কি মাসেল? লিগামেন্টাম ফ্লাভাম। তাহলে লিগামেন্টাম ফ্লাভাম কি শুধুমাত্র আমার ওই দুইটা ট্রান্সভার্স প্রসেসের মধ্যে লাগছে? না, শুধুমাত্র কি ওই পেডিকলের মধ্যে লাগছে? পেডিকল না, ল্যামিনার মধ্যে লাগছে? না, ওটা পেডিকলেও লাগছে। দেখো এইখানে দেখো, এই যে এটা কি? এটা
সামনের দিকে কাটা দেখাচ্ছে, কিন্তু এখানেও দেখা যায় যে লেগে আছে, দেখছো? তার মানে এই লিগামেন্টাম ফ্লাভা আমার কোথায় কোথায় লাগছে এখানে, এই ছবিতে কি দেখা যাচ্ছে? না, এটা দেখা যাচ্ছে না। এই ছবিটাই ভালো বোঝা যাচ্ছে। এখন তোমাদের হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে যে আসলে বোঝাচ্ছে কি, বা এখানে কোনটার সাথে কী লেগে আছে আমি বুঝতেছি না। তার মানে এই যে লিগামেন্টাম ফ্লাভাম, এটা হলো ধরো এইভাবে লেগে থাকে, এই যে এইখান থেকে এইভাবে, এই যে এইভাবে পুরোটা কভার করে থাকে। এখানে থাকে পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, আর এইটুকু দিয়ে পুরোটা কভার করে রাখে সেকে লিগামেন্টাম ফ্লাভাম। তাহলে এইটুকুকে পুরোটা কভার করলে এখানে আমার কি আছে, আর এটারে আমরা কি বলি, এটাকে আমরা বলি পেডিকল আর ল্যামিনা। ল্যামিনা, এটাকে আমরা বলি পেডিকল। তাহলে পেডিকলেও লেগে আছে লিগামেন্টাম ফ্লাভা, ল্যামিনাতেও আমার লিগামেন্টাম ফ্লাভা। তাহলে লিগামেন্টাম ফ্লাভা আমার এইটুকু কভার করছে, সামনের দিকে আমার কি করছে, পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। তাহলে আমার পুরোটাই কভার হয়ে গেল না? জি ভাইয়া। পুরো জায়গাটাতে আমার এই হয়ে গেছে। তাহলে এইখানে দেখো, এই যে আমার যদি ভার্টিব্রাল ফোরামেন ভার্টিব্রাল ডিস্ক পেছন দিকে আমার একটু ফাঁকা জায়গা, তাহলে আমার এটা হলো আমার কি, ল্যামিনা। সামনের দিকে কেটে দিছি, কেটে যাওয়ার জায়গা কী ছিল, পেডিকল। তাহলে আমার পুরো জায়গাটাকে একটা শীটের মতো কভার করে রাখছে এরা দুইজন, বুঝছো? বুঝছি ভাই। এখন আর একটু খেয়াল করো, এই সাইডে দেখে, দেখো এখানে নামও লেখা আছে পেডিকল। তাহলে এই কাট সেকশনটা কিন্তু পেডিকল। দুই সাইডে দুইটা ট্রান্সভার্স প্রসেস ছিল, এই সবগুলো প্রসেসের মাথার এইখান দিয়ে একটা মাসেল নেমে গেছে। এটাকে কি মাসেল বলে? ইন্ট্রা ট্রান্সভার্স লিগামেন্ট। ইন্টার ট্রান্সভার্স লিগামেন্ট। ইন্টার ট্রান্সভার্স লিগামেন্ট, বুঝছো? জি ভাইয়া। তাহলে ইন্টার ট্রান্সভার্স বলতে কি, সবগুলো ট্রান্সভার্স প্রসেসের মধ্যে ইন্টারলিঙ্ক করতেছে, কানেকশান করতেছে একটা, এখানে নাম হয়েছে কি ইন্টার ট্রান্সভার্স লিগামেন্ট। তাহলে কেউ একটু ওভার করো তো, কী কী লিগামেন্ট তোমরা পড়লে একজন বলো তো না দেখে। অ্যান্টেরিয়র সারফেসে যে লিগামেন্টটা লাগে এটা হলো লঙ্গিটিউডিনাল। অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। পোস্টার সার্ভিসে কোন মাসেল লাগবে? পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট পোস্টেরিয়র সারফেসে। আর ট্রান্সভার্স প্রসেসে কি লাগবে? ট্রান্সভার্স প্রসেসে ইন্টার ট্রান্সভার্স লিগামেন্ট। আর পেডিকল আর ওই ভিতরে, পেডিকলের ভিতরে এলো গিয়া মনে করতেছে না কি লাগবে, লিগামেন্টাম ফ্লাভাম। লিগামেন্টাম ফ্লাভাম। ঠিক আছে, এইগুলো আমার এখানকার মেইন মাসেল। ঠিক আছে, এগুলো হলো আমার এখানকার মেইন মাসেল। এখন দেখো কিছু ছোট ছোট মাসেল এখানে দেখা যায়, দেখছো? ছোট ছোট মাসেলগুলো এবার খেয়াল করো। এইখানে আমার কি ছিল, ট্রান্সভার্স প্রসেসের এখানে আর্টিকুলার ফ্যাসিট, এইটা হলো রিবস, রিবসের এটা কি, টিউবারকল। তাহলে টিউবারকলের মাঝখানে কি লাগছে, এই যে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। কোন লিগামেন্ট লাগছে, ল্যাটারালের দিকে থাকে, এই কারণে নাম হয়েছে ল্যাটারাল। তাহলে এখানে কি লাগছে, ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এরপরে দেখো, এটা হলো আমার সামনের দিকে, আর এটা হলো আমার কোন রিজিয়ন, নেক অফ দ্য রিব। এখন নেক অফ দ্য রিবের পিছন সাইডে আমি বলছিলাম কি এরকম, বাইরের সারফেসটা কেমন ছিল, রাফ সারফেস ছিল। তাহলে রাফ সারফেসের মাঝখানে দেখা একটা যে নীল কালারের লিগামেন্ট লেগে আছে, এটা কেন, এটাও কি কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। ঠিক আছে, বুঝছো? আর এইখানে দেখো, এটা কি ছিল, বডি, সরি হেড, আর এটা হলো বডি। হেড আর বডির মধ্যে জয়েন্ট হয়েছে, জয়েন্টটাকে ধরে রাখার জন্য একটা লিগামেন্ট আছে, কি লিগামেন্ট, রেডিয়েট লিগামেন্ট। এটার নাম মনে রাখতে হবে, এটা কি লিগামেন্ট, রেডিয়েট লিগামেন্ট, রেডিটেড না, রেডিয়েট লিগামেন্ট। আর এই সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট হলো উপরের দিকে থাকে, আর ভিতরের দিকে থাকে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। সুপিরিয়র বলছে কারণ ওটা উপরের দিকে থাকে, তাই নাম হয়েছে সুপিরিয়র লিগামেন্ট। ওকে, তাহলে এই কয়টা লিগামেন্ট, এই কয়টা মাসেল, এই কয়টা জিনিস পড়ে রাখতে হবে, এটা মনে রাখাই লাগবে। ভার্টিব্রা ধরলে এই জিনিসগুলো তোমাকে বলতেই হবে, এই জিনিসগুলো না বলতে পারলে কখনোই তোমাকে আইটেম ক্লিয়ার করবে না, কখনোই তোমাকে এটা পাস করাবে না। ভাইয়া বলো, এখান থেকে কি মানে ডাইরেক্ট জিজ্ঞাসা করবে যে কি কি মাসেল অ্যাটাচমেন্ট আছে, সবগুলো কি কোন জায়গায় কোন মাসেল অ্যাটাচমেন্ট লাগে দেখাও। আমার কাছে তো বোনস না, আমি তো তোমাদের হাতে বোনস ধরাই দেখাই বলতে পারছি না, বলো যে এখানে কোন মাসেল লাগে, এটা তো বলতে পারতেছি না। আমি তো বলে দিচ্ছি যে ট্রান্সভার্স প্রসেসে কি মাসেল লাগে দেখাও, বলো। কিন্তু তোমাকে ওখানে দেখাইতে হবে, এই ছবিটা দেখে ওইভাবে দেখাইতে হবে, আঙুলে দেখাতে হবে যে দিস ইজ এ ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেসের এইখানে আমার এই মাসেল লাগবে, বুঝছো? মানে সবটা একবারই বলতে হবে?
সবটা না, তোমাকে স্পেসিফিকলিও ধরতে পারে, আবার তোমাকে বলতে পারে যে নেম সাম মাসেল অ্যাটাচমেন্ট অফ দ্য টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। বুঝছি ভাই। ঠিক আছে, আর এই হলো সব ফ্যাসেটগুলো। এই ফ্যাসেটগুলো জাস্ট কয়েকটা লোকেশন বলা আছে, এগুলো একটু পড়বা। এই যে ডেমি ফ্যাসেটের কথা বলা আছে এখানে, এটা হলো ডেমি ফ্যাসেট। যদি এক এক জায়গায় এক এক রকম দেওয়া আছে, এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই, ডেমি ফ্যাসেটগুলো আপাতত মনে রাখার দরকার নেই। তো এই ডেমি ফ্যাসেটগুলো হলো বডিতে থাকে। তো বডিতে এই যে যেটা দেখছো এটা হলো ডেমি ফ্যাসেট আমাদের ছবিতে। এখানে ছবিটার মধ্যে ছবিতে একটু কনফিউশন আছে, ঠিক আছে। এখানে আমরা এই সুপিরিয়র কোস্টাল ফ্যাসেটের কথা বলছে, এটাই আসলে ডেমি ফ্যাসেট। এক এক জায়গায় ডেমি ফ্যাসেট বলছে, এক এক জায়গায় বলছে। তো তোমরা এটারই দেখো, কনফিউশনের দরকার নেই। এই ছবিটা দেখে কনফিউশনের দরকার নেই, আগে যেটা দেখছো এটাই মনে রাখো। ডেমি ফ্যাসেট থাকবে, ডেমি ফ্যাসেট কী লাগবে, ভার্টিব্রা লাগবে এসে, ঠিক আছে। জি ভাই। এগুলো একটু পড়বা, এক এক ভার্টিব্রার ক্ষেত্রে এক এক কথাবার্তা বলা আছে। এরা হলো এটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। এটিপিক্যাল কারা আছে? সবার মধ্যে তো টিপিক্যাল বৈশিষ্ট্য নাই। T1, T9, T10, 11, 12 এরা কী ধরনের? এটিপিক্যাল। কেন এটিপিক্যাল? এই জিনিসগুলো যেখানে বলা আছে সেটা একটু জাস্ট রিডিং পড়বা। T1 দেখতে এটা অনেকটা সার্ভাইকালের মতো দেখতে, এই কারণে বলতেছে এরা। এটার ইনফিরিয়র ডেমিফ্যাসেট ফর সেকেন্ডারি একটা আছে। এটি অনলি সুপিরিয়র ডেমিফ্যাসেট, একটা সুপিরিয়র ডেমিফ্যাসেট আছে। কারণ ওই যে থোরাসিক ভার্টিব্রা মানে টিপিক্যাল যে রিপস আছে, সেকেন্ড রিপস, ওটার একটা ডেমিফ্যাসেট থাকে, তো এই কারণে এটা বলছে আর কি। আর নিচেরগুলোর যেহেতু কোনো কমপ্লিট কোস্টাল ফ্যাসেট এখানে কি নাই, ওদের তো কি নাই, কোনো নাই। তারপরে ট্রান্সভার্স কোস্টাল ফ্যাসেট নাই। তারপরে এটা কি লাম্বার ভার্টিব্রার মতো দেখতে। এই এগুলো জাস্ট কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটু পড়বা, পড়ে মনে রাখবা আর কি। এগুলো একটু মুখস্থ করবা, মুখস্থ পড়া আর কি, যে কেন এদেরকে আমরা এটিপিক্যাল বললাম, এদের মধ্যে বেসিক কী নাই, টিপিক্যালের মধ্যে কী আছে, টিপিক্যাল ছাড়া এদের মধ্যে কী নাই, কী অ্যাবসেন্ট আছে, এদের কি কমতি আছে বা এদের কি এক্সট্রা বাড়তি জিনিস আছে। এটাই হলো টিপিক্যাল আর টিপিক্যালের মধ্যে ডিফারেন্স। ওকে, এটা একটু রিডিং পড়বা। মুভমেন্ট, এই মুভমেন্ট জিনিসটা একটু লাগবে, একটু মনে রাখো। ফ্লেকশন মানে হলো এই যে উঁচু হওয়া, মানে ফ্লেক্স করা মানে একটু বড় করা আর কি, ঠিক আছে। এটাও লিমিটেড, এটা খুব বেশি হয় না ফ্লেকশন। এক্সটেনশন ওই যে এটাও টেনের করার মতো, এটাও বড় অত বেশি হয় না। রোটেশন হয়, রোটেশনটা জিনিস হলে যে আমি যখন এরকম ঘুরতেছি, তুমি ডানে বামে ঘুরতে পারবা, সামনে পিছনে এভাবে ঘুরতে পারবে, এটার বলে রোটেশন। রোটেশনটা নর্মালি ডানে এবং বামে, ঠিক আছে। আর ওই যে ল্যাটারাল ফ্লেকশনটা হলো যে আমি একদম কাত হচ্ছি, এভাবে কাত হইতেছি, সামনের দিকে ঝুঁকে যাইতেছি, এভাবে ঝুঁকে যাইতেছি, এটা আমরা ল্যাটারাল ফ্লেকশন বলি বিভিন্ন সাইডে। আর কিছু ছবি আমি এখানে অ্যাড করছি, এগুলো বিভিন্ন রকম মানে কনজেনিটাল, এগুলো হলো বিভিন্ন রকম কনজেনিটাল ঠিক আছে। দেখো যে কিছু মানে এই ভার্টিব্রাল কলামে এরকম ডিজিজ থাকে, স্কলিওসিস বলি আমরা। তো এখানে অ্যাবনর্মাল কার্ভেচার দেখা যায়, কোনো কারণে এরকম ভার্টিব্রাল কলামটা এরকম ব্যাকা হয়ে গেছে, নর্মালি থাকার কথা সোজা, কিন্তু আছে এরকম বাঁকা হয়ে। তো দেখবে যে অনেক মানুষ এরকম মানে ভার্টিব্রাল কলাম বাঁকা হওয়ার কারণে কিন্তু ব্যাকা হয়ে থাকে, শর্ট স্ট্রেচার থাকে আর কি, খাটো মানুষ দেখে এরকম দেখা যায়। এরপরে দেখো যেটা আছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। আগে ভালো ছিল, বয়সের সাথে সাথে বিভিন্ন সময় রিমোটের আর্থ্রাইটিস হয়ে বা বিভিন্ন রকম আর্থ্রাইটিসের কারণে এরকম হয়, ঠিক আছে। এটা রিমোটোলজির জিনিসপত্র, ওইখানে আমরা গেলে পাবো। তো তখন কী হয় যে ভার্টিব্রাল মধ্যে যে ভার্টিব্রাল ডিস্কটা থাকে, ডিস্কগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ভার্টিব্রাল মানে একটা ফিউজড হয়ে যায়। এখন একটা জিনিস ফিউজ হয়ে গেলে কী হবে, মুভমেন্ট ভালো হবে? হবে না। তো এটা দেখা যায় অ্যাঙ্কোলজিং স্পন্ডালাইটিসে, ঠিক আছে। এখন আসো এই যে থোরাসিক খাইফোসিস মানে ওই যে নর্মাল ভার্টিব্রাল কার্ভেচার আমাদের যেটা থাকে আর কি, ধরো এই যে এরকম, এটা নর্মাল। আর খাইফোসিস হইলে যেরকমই হয়ে যায়, নর্মাল স্পাইন আর খাইফোসিস হয়। খাইফোসিস মানে কুজো হয়ে যাওয়া, যেটা আমরা বাংলায় বলি কুজো হয়ে যায় না অনেকে, বয়সের সাথে সাথে ভারী এরকম কুজো হয়ে যায় ওইটা। আর ভার্টিব্রাল ফ্র্যাকচার কমন হলো থোরাসিক T7 to T9, এখানে আমার মানে কমনলি ফ্র্যাকচার হয়। তারপরে ফ্র্যাকচার যে কোনো জায়গায় হতে পারে, বাট এটা সবথেকে বেশি হয়। এটাকে আমরা নর্মালি বলি যে স্প্লাশ ইনজুরি, ঠিক আছে। স্প্লাশ ইনজুরিগুলো ওই যে গাড়িটারিতে যারা করে আর কি, সিট বেল্ট না লাগানোর কারণে বা সিট বেল্ট লাগার কারণে যখন একটা যে ফরওয়ার্ড জার্কিং, সামনের দিকে যখন একটা ঝাঁকি লাগে, ওটার কারণে দেখা যায় যে এই ভার্টিব্রালগুলো তখন ফ্র্যাকচার হয়ে যায় আর কি, ঠিক আছে। আর যখন জয়েন্টের মধ্যে হয় তখন এই যে দেখাইলাম যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস কী জিনিস, স্কলিওসিস কী জিনিস, এগুলো ওই ভার্টিব্রাল ডিস্কের মধ্যে সমস্যা হয় ডিস্কগুলো
প্রলাপস হয়ে বাইরে বের হয়ে আসে, অথবা ডিস্কগুলো নষ্ট হয়ে যায়, অথবা ডিস্কগুলো চুপসে যায়। প্রেশারের কারণে হতে পারে, ট্রমার কারণে হতে পারে, অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, অথবা বিভিন্ন সময় এটা বিভিন্ন রোগের কারণেও হতে পারে। তখন ভার্টিব্রাল ডিস্কগুলো যখন ওইখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, এটা চুপসে যাবে। চুপসে গেলে কী হবে, উপরের বোনস আর একটা বোনসের সাথে এসে ডিরেক্ট লেগে যায়, ফিউজড হয়ে যায়। কারণ বোনসের ভিতরে কী হয়, ক্যালসিফিকেশন হয়। একটা বোনস আর একটা বোনসের সাথে আস্তে আস্তে মানে পরস্পর সংস্পর্শে থাকলে ওটা ক্যালসিফিকেশন হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে। ঠিক আছে। আর একটা সেটা হলো স্পাইনাস প্রসেস ইউজড সারফেস ল্যান্ডমার্ক, যেটা আমি ফার্স্ট ক্লাসে তোমাদের বলছিলাম যে স্পাইনাস প্রসেস দিয়ে আমরা ল্যান্ডমার্ক করি। বিশেষ করে যে বলছিলাম ঘাড় না মারলে আমরা যেমন C7 ধর একটা মানে পাইলাম আর কি, অথবা T1 আমরা কী পাবো, মানে স্পাইনাস প্রসেসটা খুব মানে খাড়া হয়ে থাকে আর কি, স্কিনের নিচে টের পাওয়া যায়, হাত দিলে চাপ দিলে এরকম বোঝা যায়। তখন আমরা বলি ও আচ্ছা এখান থেকে সার্ভাইকাল শেষ হলো অথবা থোরাসিক শুরু হলো। এটাকে আমরা বলি যে ল্যান্ডমার্ক, স্পাইনাস প্রসেস, এটা সারফেস ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করা হয়। বিশেষ করে যখন লাম্বার পাংচার করা হয়, অথবা যখন স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। ঠিক আছে, বিভিন্ন সময় দেখছো যে তোমরা কোমরের নিচে অবশ করার জন্য স্পাইনাল দেয় বা লাম্বার পাংচার করে, তো তখন আমরা কী করি, ওই সারফেস মার্কিংয়ের জন্য তখন স্পাইনাস প্রসেস দেখে দেখে আমরা কাউন্ট করে আসি, উপর থেকে নিচ পর্যন্ত কাউন্ট করে আমরা তখন ওইখানে ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করি আর কি। ঠিক আছে। আর এরপরে কিছু জিনিসপত্র আছে, এগুলো ভাইবার কোশ্চেন, এগুলো তোমরা একটু পড়বা। তো কারোর কোনো কোশ্চেন আছে আজকে? Any question regarding these two topics? ভাইয়া আমাদের ভাইবা তো 2 দিন পরে হবে। আপনাদের ভাইবা মনে হয় শুক্রবারে নিব নাকি কবে যেন একটা ডেট দেওয়া আছে। আপনারা একটু রিল্যাক্সে, যেহেতু অনেক বড় টপিকস, অ্যান্ড অবশ্যই এটা বড় আগের 2টা টপিক্সের থেকে, সেই কারণে আপনাদের 2 দিন বা 1 দিন সময় দেওয়া হয়েছে। আপনারা এটা একটু ভালো করে পড়বেন, এবং ভালো করেই পড়বেন অ্যাকচুয়ালি, আশা করি। আর এরপরের দিন ভাইবা অবশ্যই দিবেন, যারা ফার্স্টের দিন দেন নাই তারা একটু দেওয়ার চেষ্টা করবেন। ভয়ের কিছু নেই, আপনাদেরকে কোনোভাবে কোনো জাজমেন্টাল ওয়েতে কিছু বলা হবে না। আপনাদের কলেজগুলোতে গেলে যখন আপনারা ভাইবা দিবেন, তখন দেখবেন অনেক খারাপ কথা শোনাবে, না পারলে অনেক বকাবকি করবে, অনেক মেন্টাল প্রেশার দিবে। আমি আপনাদেরকে কোনো কিছুই দিব না। আমি সবসময় আপনাদেরকে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করি, প্লাস ভালোভাবে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি আর কি। কতটুকু পারি আমি জানি না, বাট আমি আমার সর্বোচ্চটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। সো আশা করি আপনারা আপনাদের কলেজ শুরুর আগে, যে তখন ফ্রি সময় আছে আপনারা চেষ্টা করবেন লাইভ ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করার এবং ভাইবা দেওয়ার। আমার কথা আপনাদের হয়তো মনে পড়বে যখন আপনারা ভাইবাতে যে এটার বেনিফিট পাবেন, তখন হয়তো মনে পড়বে। ঠিক আছে, তো একটু চেষ্টা করবেন ভাইবাতে অ্যাটেন্ড করার। কিচ্ছু না পারেন সমস্যা নয়, আমি যে কোশ্চেনগুলো করি অন্তত কীভাবে কোশ্চেন ফেস করতে হয় এইটাও একটা এক্সপিরিয়েন্স। ওকে, তো সবাই একটু রেসপন্স করবেন, প্লাস ভাইবাতে জয়েন করবেন।